অ্যাপ্রুভ করা লাগবে তো, তাই না? আপনি যা গেলে বলেন। হুম হুম হুম। হ্যালো স্টুডেন্ট, আমরা চলে আসছি আজকে আমাদের সেই সবার কাঙ্ক্ষিত ক্লাস। তোমাদের সবার যেটা অনেক বেশি আগ্রহ ছিল যে হৃৎপিণ্ডের গঠনটা তোমাদের আমি পড়িয়েছিলাম, সেইটা আজকে তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো। সেই ক্লাস হচ্ছে আজকে। সো আমরা 8টায় ক্লাস শুরু করার কথা ছিল, আমাদের একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা 10-15 মিনিট পরে শুরু করলাম। সো তোমরা সবাই রেডি হয়ে যাও, আজকে একদম প্র্যাকটিক্যালভাবেই আমরা হৃৎপিণ্ডের গঠনটা পড়ব। তো একদম যেই জিনিসগুলো তুমি কখনো ডিরেক্ট দেখতে পাও না, সেই ব্যাপারগুলো দেখে দেখে পড়লে তোমার অনেক মনে থাকবে আর কি ব্যাপারগুলো। সো সবাই একটু জয়েন হয়ে যাও, সবাইকে লিঙ্কটা শেয়ার করে দাও যাতে হচ্ছে বাকিরাও জয়েন করতে পারে। মুক্তাদি ভাই রেডি সব? ওকে, ঠিক আছে, ওকে। দরজাটা টেনে দিয়েন যাতে হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা প্রায় 19 থেকে 20 জন জয়েন হয়ে গিয়েছো। বাকিরাও জয়েন করো দ্রুত। ঠিক আছে, এর মধ্যে দেখতে পাচ্ছি সন্দীপ নমস্কার, স্বর্ণালী নমস্কার, সন্দীপ এই তো ভালো, ঋতু ওয়ালাইকুম আসসালাম, মাহিন ওয়ালাইকুম আসসালাম, অনন্যা নমস্কার। আমরা গত ক্লাসে হৃৎপিণ্ডের গঠন পড়ছিলাম, তার সাথে সাথে হৃৎপিণ্ডের ভিতরে ব্লাড সার্কুলেশনটা আমরা দেখছিলাম, তাই না? এছাড়াও হৃৎপিণ্ডের যে ভাল্ব বা কপাটিকা সেগুলো তোমাদের সুন্দর করে পড়িয়েছিলাম, যে হৃৎপিণ্ডের ভিতরে যে 6টা ভাল্ব আছে মুখস্থ না করে আমরা শিখছিলাম কোন ভাল্বের অবস্থান কোথায়। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক পড়ব, এবং রক্ত সংবহনের চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটা তোমরা সবাই বুঝতে পারবা যদি তোমাদের ব্লাড সার্কুলেশনের ওই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার থাকে। এবং লাস্ট 2টা ক্লাসে আমি তোমাদের ব্লাড সার্কুলেশনের এই টপিকগুলাই কিন্তু বারংবার রিলেটেড জিনিস পড়াচ্ছি। প্রথম ক্লাসে তোমাদের ব্লাড সার্কুলেশন পড়িয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে সেই ব্লাড সার্কুলেশনের উপর বেস করেই অন্য টপিকগুলো পড়িয়েছি, একদম মিল রেখে রেখে। আজকেও যা পড়াবো পুরোপুরি ব্লাড সার্কুলেশনের একদম সেম জিনিস, জাস্ট অন্য নামে অন্যভাবে। তো যারা ব্লাড সার্কুলেশন বুঝছো তাদের ক্ষেত্রে অনেক সহজই হবে। তার আগে আমরা একটু হার্টের গঠনটা আরও একবার দেখে নিই, চলো। দেখো, তোমরা শিখছিলা যে আমাদের হার্টের ভিতরে 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? এই যে উপরের দিকে যে 2টা প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠকে ওগুলা বলছিলাম অলিন্দ বা অ্যাট্রিয়াম। তোমরা জানো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তোমরা জানো নিচের দিকেও 2টা প্রকোষ্ঠ থাকে বা চেম্বার থাকে, এটাকে আমরা বলছিলাম ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা বলছিলাম বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। এই হচ্ছে আমাদের হার্টের ভিতরে 4টা চেম্বার, তাই না? তোমরা এগুলো খুব সুন্দর করে জানছো, এগুলো নিয়ে আর আমাদের
বেশি কোনো কথাবার্তা নেই, জাস্ট আজকে আমরা এই ব্যাপারগুলো আরও একবার দেখব। সো যার কারণে তোমাদের আরও একবার একটু মনে করিয়ে দিয়া ব্যাপারগুলা। সো এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এই হচ্ছে আমাদের 4টা প্রকোষ্ঠ। এবং তোমরা জানছিলা যে রাইট এট্রিয়াম এখানে 3টা নালী এসে মিলে, তাই না? সুপিরিয়র ভেনা কাভা, এই যে দেখো সেই সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে আসতেছে, এই যে নিচের থেকে আসে কে? ইনফিরিয়র ভেনা কাভা, এই যে দেখো ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে আসতেছে, ইনফিরিয়র ভেনা কাভা নিচের থেকে যাচ্ছে, অ্যান্ড করোনারি সাইনাস এখানে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের এখানে রাইট এট্রিয়ামে 3টা নল এসে মেলে, তাই না? নিচের থেকে একটা, আর একটা হচ্ছে করোনারি সাইনাস। আচ্ছা, ঠিক আছে। এবং তোমরা জানো যে আমাদের রাইট ভেন্ট্রিকল এখান থেকে একটা নল আমাদের ফুসফুসে ব্লাড নিয়ে যায় বা লাংসে ব্লাড নিয়ে যায়। কোন টাইপের ব্লাড? কার্বন ডাইঅক্সাইড ব্লাড। সেটার নাম আমরা কি বলছিলাম? পালমোনারি ধমনী। তো দেখো আমরা যদি একটু মুছে দিই, এই যে এখানে খেয়াল করো, এই যে নালীটা রাইট ভেন্ট্রিকল থেকে এই যে উঠে এই যে যাচ্ছে ফুসফুসে যাচ্ছে, এই সেই পালমোনারি ধমনী, যেটা ইংলিশে লেখা আছে পালমোনারি আর্টারি। তোমাদের তো যখন আমি শিখিয়েছি পুরো একদম বলা যায় প্লেন একটা ছবিতে সহজ করে শিখিয়েছি, বাট হার্টের ভিতরে গঠনটা তো আর একটু জটিল, তাই না? তো কথা হচ্ছে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে আমরা ডিরেক্ট আঁকায় দিছিলাম, বাট এরকম না, এটা ভিতর থেকে উঠে আর কি। তো এই যে রাইট ভেন্ট্রিকল থেকে দেখো এই যে উঠতেছে, উঠে এই যে সেই পালমোনারি আর্টারি কোথায় যাবে? এটা ফুসফুসে। তাহলে পালমোনারি আর্টারি তোমরা দেখলাম। আচ্ছা, ঠিক আছে, ফুসফুসে গেল। ফুসফুস থেকে পরবর্তীতে আমাদের পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে? লেফট অ্যাট্রিয়াম। এই যে দেখো সেই পালমোনারি শিরা, হ্যাঁ, এই যে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে। কোন টাইপের রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। কোন টাইপের রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। তোমরা জানো লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকলে, সবাই জানো। অ্যান্ড লেফট ভেন্ট্রিকল থেকে এই যে দেখো সেই লাল কালারের অ্যাওর্টা, দেখছো? এই যে সেই অ্যাওর্টা দেখা যাচ্ছে, অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যাওর্টা, যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে এই যে উঠছে, ঠিক আছে? তাহলে চলো যে এই গঠনটা আমরা এখন সত্যিকার একটা হার্টের ডেমি মডেলে দেখি যে কোন ব্যাপারটা কি। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। দেখো এই হচ্ছে আমাদের একটা হার্টের ডেমি মডেল। তোমাদের আগের 2টা ক্লাসে আমি সুন্দর করে পড়িয়ে নিয়েছি, যাতে এই মডেলটা দেখলে তুমি প্রতিটা জিনিস বুঝতে পারো। ইতিমধ্যে তোমরা যারা এই ব্যাপারগুলো সুন্দর করে 2 দিনে পড়ে ফেলছো, হার্ট ধরার সাথে সাথেই তোমরা অনেক কিছুই বোঝা শুরু করছো যে কোনটা আসলে কি। তো যারা বুঝতেছো না বা বুঝলে আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি। দেখো আমাদের হার্টের ভিতরে 4টা চেম্বার ছিল, তাই না? সো এই হচ্ছে আমাদের সেই রাইট অ্যাট্রিয়াম, এই হচ্ছে সেই রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। চলো আমরা একটু খুলি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। খুলে খুলে আমরা ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের হার্টের উপরের দিকে 2টা চেম্বার, 2টা অ্যাট্রিয়াম, তাই না? এটা হচ্ছে সেই রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। চলো আমরা নিচেরগুলোও খুলে খুলে দেখি, তাহলে ভালো বোঝা যাবে। দেখো এটা হচ্ছে আমাদের সেই রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে এখন হার্টের 4টা চেম্বার ভালো করে দেখা যাচ্ছে তো? এ হচ্ছে রাইট সাইড, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাইলে 4টা প্রকোষ্ঠ আমরা দেখে ফেললাম। তাহলে আমরা এখন একটু ভালভ বা কপাটিকা দেখতে চাই। আমরা বলছিলাম রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা, সেটা কি? একটু কমেন্টে জানাও তো, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা বা ভালভ থাকে জানাও। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা জানায় ফেলো দ্রুত দেখি। রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোনটা, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোনটা, অ্যান্ড তোমাদের সেই কপাটিকাগুলো একটু দেখানোর চেষ্টা করব। তাহলে দেখি কমেন্টে কে বলছো, জানিয়ে ফেলো যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোনটা এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কোনটা। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড বলে ফেলছে এবং বাম অলিন্দ এবং বাম নিলয়, মানে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে বাইকাসপিড, ট্রাইকাসপিড, বাইকাসপিড, সবাই ঠিক বলছো। ঠিক আছে, তাইলে আসো এবার আমাদের এই কপাটিকাগুলো আমরা একটু খেয়াল করি। দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে এই যে হচ্ছে ট্রাইকাসপিড, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা দেখো, এই যে হচ্ছে এই দুইটার এই যে ছিদ্রপথ, এই ছিদ্রের এখানেই থাকে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। আর এই যে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, এই যে ছিদ্র, এই ছিদ্রের ভিতরে এখানেই থাকে হচ্ছে বাইকাসপিড ভালভ। তাহলে কথা হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের যে ছিদ্র,
এদের মধ্যে কানেকশন, ওখানেই থাকে হচ্ছে ট্রাইকাসপিড। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্রটা আছে ওই পথেই থাকে হচ্ছে বাইকাসপিড। এখন চলো তোমাদের ব্লাড সার্কুলেশনের সময় তুমি অনেকগুলা ভ্যাসেলের নাম শিখছিলে, অনেকগুলো নালীর নাম শিখছিলে, যেগুলো তোমার কাছে অনেক কঠিন লাগতেছিল। তো চলো আমরা এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। এটা কি রাইট অ্যাট্রিয়াম? তুমি জানো রাইট অ্যাট্রিয়ামে কয়টা নালী আসে, মিলিত হয়? 3টা। কয়টা নালী? 3টা। উপর থেকে কি আসে? সুপিরিয়র ভেনা কাভা। কোন টাইপের ব্লাড নিয়ে আসতেছিল? ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। এই যে দেখছো ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসতেছে, এই কারণে এটার কালার কি দেওয়া হয়েছে? নীল। নীল মানে বুঝে নিবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে সে চলাফেরা করতেছে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে নিয়ে আসতেছে, দেখছো উপর থেকে এসে মিলিত হলো কে? সুপিরিয়র ভেনা কাভা। তোমরা জানো রাইট অ্যাট্রিয়ামে নিচের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কে নিয়ে আসে? ইনফিরিয়র ভেনা কাভা। এই যে দেখো, এই যে দেখছো ইনফিরিয়র ভেনা কাভা কোন জায়গাতে নিয়ে আসছে? হার্টের নিচের থেকে। এই যে হচ্ছে হার্টের নিচের অংশ, এই যে হার্টের নিচের থেকে ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলো। তাহলে এই হচ্ছে পুরো রাইট অ্যাট্রিয়াম। সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে নিয়ে আসলো, ইনফিরিয়র ভেনা কাভা নিচের থেকে নিয়ে আসলো। আর যে করোনারি সাইনাস, এটা এই যে পুরো হার্টের প্রাচীরে যে করোনারি শিরাগুলা, এগুলো সব মিলিত হয়ে করোনারি সাইনাসের মাধ্যমে আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামে এসে পুরোটা মিলিত হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যে 3টা নালীর মাধ্যমে আসছিল, আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, আর এই সেই নীল কালার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে করোনারি শিরা। করোনারি শিরাগুলো মিলিত হয়ে করোনারি সাইনাস গঠিত হয় এবং সেটা আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। ঠিক আছে, এইবার আসো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড রাইট অ্যাট্রিয়াম আসার পরে কোথায় যায়? রাইট ভেন্ট্রিকলে। তোমরা জানো কোন কপাটিকা পাস করে? ট্রাইকাসপিড। পাস করার পরে রাইট ভেন্ট্রিকলে যখন আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কোথায় যায়? লাংসে যায়। কিসের মাধ্যমে? পালমোনারি ধমনির মাধ্যমে। কোন টাইপের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাইলে দেখো এই হচ্ছে সেই রাইট ভেন্ট্রিকল। এই যে রাইট ভেন্ট্রিকলের এই ভিতর থেকে, এই যে দেখো এই রাইট ভেন্ট্রিকল, এইটার এই যে ভিতর থেকে উঠে গেছে, এই যে দেখো ছিদ্র, দেখতে পাচ্ছ ছিদ্র। তাহলে এই ছিদ্র পথে এই যে নীল কালার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে, এই যে এই হচ্ছে সেই পালমোনারি ধমনী, দেখছো? তাহলে নীল কালার এটা কি? পালমোনারি ধমনী। এই যে পালমোনারি ধমনী লাংসে বা ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে চলে গেল। ঠিক আছে, ওকে। তাহলে পালমোনারি ধমনী তুমি কিন্তু দেখলে চিনতে পারবা এখন, এটা হচ্ছে পালমোনারি ধমনী। কোথা থেকে আসছে? রাইট ভেন্ট্রিকল থেকে। এই যে দেখো ছিদ্র, ওকে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে এই যে পালমোনারি ধমনী বের হলো, কোথায় গেল? ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পরে কাহিনী তোমরা জানো, সেখানে অক্সিজেন ফুসফুসে ঢুকে কার্বন ডাইঅক্সাইড বের হলো। এই অক্সিজেন পরে রক্তের সাথে মিশে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসে? আমাদের হার্টের কোন চেম্বার? লেফট অ্যাট্রিয়ামে আসে। তোমরা জানো লেফট অ্যাট্রিয়ামে কোন নালীর মাধ্যমে আসে? পালমোনারি শিরা। কোন টাইপের রক্ত নিয়ে আসতেছে? অক্সিজেনযুক্ত রক্ত। মনে রাখবে অক্সিজেনযুক্ত রক্ত মানেই হচ্ছে লাল কালার বোঝানো হয়েছে। তাহলে এই যে দেখো লাল কালার দিয়ে যে ছিদ্রগুলো বোঝানো হয়েছে এগুলো সব হচ্ছে পালমোনারি শিরা। এগুলো কি? পালমোনারি শিরা। কোথায় যে ওপেন করবে এগুলা? লেফট অ্যাট্রিয়ামে। দেখো এটা এখন খুলি, হাতটা এখন খুললাম, আলটিমেটলি আমার হাতের আঙ্গুল দেখো কোথায়? লেফট অ্যাট্রিয়ামে আছে, দেখছো? লেফট অ্যাট্রিয়ামে আছে, এই যে দেখো লেফট অ্যাট্রিয়াম, দেখছো? তাহলে পালমোনারি শিরা এসে কোথায় ওপেন করলো? এই যে পালমোনারি শিরাগুলো এসে কোথায় ওপেন করলো? লেফট অ্যাট্রিয়ামে। ওকে, তোমরা জানো লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত এবার কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকলে যাবে, তাই না? কোন কপাটিকা পাস করে? বাইকাসপিড। এই যে বাইকাসপিড দেখা যাচ্ছে, দেখছো? বাইকাসপিড এই যে দেখা যাচ্ছে। ওকে, তাহলে বাইকাসপিড বের করে আসলো লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে এই অক্সিজেনযুক্ত রক্ত কোথায় যাবে? অ্যাওর্টায়, তাই না? তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ওই ভিতরে একটা ছিদ্র আছে, তোমরা তো ফোনে কতটা দেখতে পাবা জানি না, বাট লেফট ভেন্ট্রিকলের ভিতর থেকে একটা ছিদ্র আছে, যে এই ছিদ্রটা আলটিমেটলি এই যে লাল কালার, এই হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে এটা লাগাই দিলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো এই যে, তাহলে এই লেফট ভেন্ট্রিকলের ভিতর থেকে একটা ছিদ্র চলে গেছে, আর এই ছিদ্রটা আলটিমেটলি এই যে নালী, এই যে লাল কালারের যে মোটা নলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাওর্টা। এটা কি? অ্যাওর্টা। তাহলে এই অ্যাওর্টাটা কোন জায়গাতে অ্যারাইজ করে? লেফট ভেন্ট্রিকল থেকে। ঠিক আছে, এই যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বের হচ্ছে, এই জন্য কালার কি? লাল। তুমি এই কালার দেখেই তো বুঝতে পারতেছো সহজে যে কোনটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, কোনটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে যে দেখো, তোমার যখন এখানে কনফিউজ বাঁধবে তুমি তো বুঝতেই পারছো, যেহেতু এই যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে লাল কালার, তোমার জন্য দেখে দেখে পড়া সহজ হচ্ছে আর কি।
তাহলে অ্যাওটা এই যে ডিরেক্ট লেফট ভেন্ট্রিকল থেকে উঠলো, অ্যাওটা বেরোয় গেল, অ্যান্ড অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে সে সারা দেহে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার সেবা, যেখানে এখন আশা করি এই মডেলটা যদি তোমার দেখানো হয়, তুমি মডেলের প্রতিটা জিনিস এখন তুমি বুঝতে পারবা যে কোনটা কি, তাই না? তুমি এখন প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা যে কোনটা আসলে কি। এখন আমি ঘুরায় পেঁচে তোমার যেমনেই দেখায় না কেন মডেলটা, এর প্রত্যেকটা জিনিস এখন তুমি চিনো। বাট না পড়লে বা ক্লাস আগেরগুলো না করলে, তোমার যদি শুধু এই মডেল নিয়ে যতই আমি দেখাই না কেন, কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ তোমার কাছে তখন এটা শুধু একটা মডেলই মনে হবে হার্ট নিয়ে আসছিল স্যার ক্লাসে। তুমি জীবনে সুপিরিয়র ভেনা কাভাও চিনবা না, তুমি জীবনে ইনফিরিয়র ভেনা কাভাও চিনবা না, পালমোনারি ধমনী কি, পালমোনারি শিরা কি, অ্যাওর্টা কি, এগুলো কখনো আর তুমি দেখলা না, বুঝলাও না। যার কারণে যারা ক্লাসগুলো আগের দুইটা করছো অ্যান্ড বুঝতে পারছো আগের ব্যাপারগুলা, তারা এখন ব্যাপারটা একদম লং লাস্টিং থাকবে, সারা জীবন মনে থাকবে যে কোনটা কি, তাই না? তাহলে এই হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এই হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এই তো এই হচ্ছে পালমোনারি ধমনী, এটা হচ্ছে অ্যাওর্টা, আর এগুলো হচ্ছে পালমোনারি শিরা। অ্যান্ড গত ক্লাসে করোনারি সংবহন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, হার্টের প্রাচীরে যে ধমনীগুলো অক্সিজেন সাপ্লাই দেয় তাদেরকে বলা হয় করোনারি ধমনী। এই যে দেখো লাল লাল কালার, দেখছো হার্টের পুরো প্রাচীর জুড়ে লাল লাল কালার যেগুলো দেখতে পাচ্ছ, হার্টের পুরো প্রাচীর জুড়ে লাল লাল কালার যা দেখতে পাচ্ছ, সবই হচ্ছে করোনারি ধমনী। আর এই করোনারি ধমনী হার্টের হৃদপ্রাচীরে যখন অক্সিজেন সাপ্লাই দেয়, সেখানে বাই প্রোডাক্ট হিসেবে তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডগুলো পরে কারেকশন হয় কোন শিরার মাধ্যমে? এই যে করোনারি শিরা। দেখো নীল নীল কালার যা দেখতে পাচ্ছ সবই করোনারি শিরা। তাহলে করোনারি ধমনী, করোনারি শিরা, আর কখনো ভুলবা না, মুখস্থ করবা না কখনো, আজকে থেকে বুঝে রাখো। এই যে লাল কালার যেগুলো হার্টের প্রাচীরে দেখতে পাচ্ছ করোনারি ধমনী, নীল কালার যেগুলো দেখতে পাচ্ছ সবই হচ্ছে করোনারি শিরা। তাহলে আশা করি এই মডেলের আর কোনো কিছুই তোমার বাকি নেই। আর এই মডেলে সব কিছু বোঝা মানে হার্ট সম্পর্কে তোমার ন্যূনতম কিছু আইডিয়া হয়েছে। নাহলে এই হার্টটা, এই মডেলটা একটা মেডিকেলের পড়ার জন্য মডেল। সো একটা মেডিকেলের পুরো হুবহু মডেল দেখে তুমি A to Z সব কিছু বুঝতে পারতেছো, তার মানে তোমার পড়াটা কিছুটা ইফেক্টিভ হয়েছে। হ্যাঁ, যদি তুমি এই সবগুলো বুঝতে পারো তাহলে বুঝবা যে হার্টের গঠন তুমি মোটামুটি ভালোই শিখছো। নাহলে এই গঠনগুলো তোমার পারার কথা না, কারণ এটা হচ্ছে MBBS যখন পড়া হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন এই মডেলটা লাগে পড়ার জন্য। সো তুমি যদি ইন্টারমিডিয়েট থাকাকালীন এই মডেলের সব কিছু চিনতে পারতেছো, তার মানে তোমার হার্টের গঠন মোটামুটি পড়া ভালোই হয়েছে আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাও এই পর্যন্ত বোঝার ক্ষেত্রে। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কার্ডিয়াক সাইকেল। সবচেয়ে রক্ত সংবহনের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল। বেশিরভাগ সবাই এই টপিকটা স্কিপ করে, পড়াইতেও চায় না, পড়তেও চায় না, জাস্ট কয়েকটা একটু গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করে বাদ দিয়ে দেয়। বাট এইটা যে কত একটা মজার টপিক তুমি আজকের ক্লাস করলে বুঝতে পারবা। আজকের ক্লাসে জাস্ট খাতা নিয়ে বসে থাকো, মন দিয়ে শোনো, দেখবা যে এর চেয়ে মজার টপিক হয়তো বায়োলজি বইতে আর একটাও নাই। ওকে, আসো এবার হচ্ছে আমরা আমাদের জিনিসগুলা নিয়ে আগাই। দেখো গত ক্লাসে আমরা হৃৎপিণ্ডের এই কপাটিকাগুলো নিয়ে আলোচনা করছিলাম, 6 ধরনের কপাটিকা। আজকে আমরা আগাই সামনের দিকে, ঠিক আছে? এখানে হৃৎপিণ্ডের বিভিন্ন কোন প্রকোষ্ঠে কি আছে এই কথাগুলো বলতেছে। তুমি জানো হৃৎপিণ্ডের ভিতরে 4 প্রকোষ্ঠ আছে, এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই। ওকে, এখন আমাদের টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল। বলা যায় যে কার্ডিয়াক সাইকেল, এই টপিকটা আমি তোমার বারংবারই বলতেছি, এটা কিন্তু আমাদের সিকিউ স্পট। পাশাপাশি প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশনে একটা যদি রক্তের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কার্ডিয়াক সাইকেল টপিক থেকে একটা আসবে। কোথা থেকে আসবে, কিভাবে পারবা, কিভাবে সঠিক পারবা, অন্য সবাই কিভাবে ভুল করে, তুমি কিভাবে সঠিক দাগায় আসবা, সব কিছুই থাকবে এই আর যে 20-25 মিনিট গুরুত্বপূর্ণ ক্লাস এইটুকের মধ্যে। সো সামনে যে 20 মিনিট সবাই মন ঠান্ডা করে ক্লাসটা করো, একদম নিলিবিলি, জাস্ট আমি যেগুলো বলি সেইগুলোই শোনার চেষ্টা করো। 20 মিনিট মনোযোগ ধরলেই কার্ডিয়াক সাইকেল, এত জটিল একটা টপিক সবাই বলে, তুমি মানুষের পড়ানোর যোগ্যতা অর্জন করবা। মাত্র 20 মিনিট মন দিয়ে শোনো, তুমি তোমার বন্ধুদের পড়াইতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখন একটু বোর্ডে যাই, নিজেদের মতো লিখে লিখে পড়ি। ওকে, তাহলে আমাদের টপিকের নাম কি? কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। ওকে, দেখো
কার্ডিয়াক চক্র বোঝার আগে তোমার আগে কয়েকটা বায়োলজি নতুন নতুন কিছু শব্দের সাথে পরিচিত হইতে হবে, বেশি না, মাত্র 2-3টা আর কি। এই 2-3-4টা শব্দ শিখলেই কার্ডিয়াক সাইকেলের শব্দগুলো তুমি বোঝা শুরু করবে আর কি। প্রথম যে শব্দটা তোমার জানতে হবে যে আমাদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের যে সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি হচ্ছে সিস্টোল। কি বলি? সিস্টোল, যেটা তোমরা জানো। আর হৃৎপিণ্ডের যে প্রসারণ, এই প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। কি বলা হয়? ডায়াস্টোল। এখন তোমার কাছে দেখে অনেকটা সহজ লাগতেছে, সিস্টোল ডায়াস্টোলে তো আমি বুঝি, আবার নতুন কি না। কথা হচ্ছে এগুলা জাস্ট তুমি যে একবার বললে সংকোচন মানে সিস্টোল আর প্রসারণ মানে ডায়াস্টোল, তাইলে তো হবে না ব্যাপারটা যখন আমরা বেশি ডিটেইলস আলোচনা করতে যাবো, সিস্টোল ডায়াস্টোল মানুষের ঘোলায় যায়, তাহলে ব্যাপারটা বুঝো। কথা হচ্ছে হৃৎপিণ্ড সে যখন সংকোচন করতেছে, এই সংকোচন করাটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টোল। আর হৃৎপিণ্ড যখন প্রসারণ করতেছে তখন সেটাকে বলা হচ্ছে ডায়াস্টোল। মনে রাখবা ডায়ালেশন মানে হইতেছে ডায়াস্টোল। এই যে ডায়ালেশন করলাম, ডায়ালেশন মানে ডায়াস্টোল, আর সিস্টোল মানে হইতেছে সংকোচন। ঠিক আছে, ওকে। তাহলে সিস্টোল ডায়াস্টোল তুমি বুঝলাম। তার পাশাপাশি তুমি যখন হার্টের চ্যাপ্টারের হার্টের গঠন পড়ে আসছো, তুমি জানো অলিন্দ, এই অলিন্দকে তুমি কি নামে ডেকে আসছিলা? অ্যাট্রিয়াম। কি নামে ডাকছো? অ্যাট্রিয়াম নামে ডেকে আসছো, তাই না? অ্যাট্রিয়াম। আর নিলয়কে তুমি কি নামে ডেকে আসছো? ভেন্ট্রিকল। কি নামে ডেকে আসছো? ভেন্ট্রিকল নামে ডেকে আসছো। ভেন্ট্রিকল নামে ডেকে আসছো, তাই না? তাহলে কি কি শিখলে তুমি? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে তুমি কি বললা? সিস্টোল বললা। হৃৎপিণ্ডের প্রসারণকে বললা ডায়াস্টোল। এছাড়াও তুমি অলিন্দকে কি নামে শিখে আসছো? অ্যাট্রিয়াম। নিলয়কে কি নামে শিখে আসছো? ভেন্ট্রিকল। কার্ডিয়াক সাইকেল যখনই তুমি বইয়ের পাতাটা উল্টাবা, দেখবা সেখানে এইসব কথাবার্তা লেখা, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তোমরা যারা ফাঁকিবাজ বা পড়াশোনা করো না, যখন যেই টপিকটা বলা হয় সেই টপিকটা পড়ো না, তখন তাদের মাথায় হাত উঠে যায়, এই আবার কি লেখা, বাংলায় লেখা বই, ভাবছিলাম কোনো টিচারের কাছে যাবো না, পড়া লাগবে না, নিজেই পড়ে ফেলবো সব। কিন্তু এইসব কি লেখা? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, এইসব শব্দ তখন তোমার মাথার উপর দিয়ে যাওয়া শুরু করে। তাহলে কথা হচ্ছে এই শব্দগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। এগুলো কোনো মুখস্থ ব্যাপার না, এটা একটা সিনেমার গল্প। তো সিনেমার গল্প আমরা শুরু করবো একটু পরে। তার আগে আমরা একটু সিস্টোল ডায়াস্টোল নিয়ে আরও একটু কথাবার্তা শুরু করি। শোনো, আমরা এখন শিখবো হচ্ছে হার্টবিট ব্যাপারটা কি। কি শিখবো? হার্টবিট। তাহলে আমরা শিখবো এখন হার্টবিট ব্যাপারটা কি। এই যে বলে না যে হার্টবিট বেড়ে গেছে তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য আমার হার্টবিট বেড়ে গেছে, বা হার্টবিটকে আমরা কি বলি? হৃদস্পন্দন। হার্টবিট বা হৃদস্পন্দন মানে কি? হার্টবিট বা হৃদস্পন্দন মানে হচ্ছে একবার সিস্টোল প্লাস একবার ডায়াস্টোল। মনে রাখবা, একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল, এই ব্যাপারটাকে আমরা বলতে পারি হচ্ছে হার্টবিট। তার মানে হার্ট একবার সংকোচন করলো আর একবার প্রসারণ করলো, এটাকে আমরা বলি হচ্ছে হার্টবিট। তাহলে হার্টবিট মানে কি? হার্টের একবার সংকোচন আর একবার প্রসারণ। এখন আসো, আমাদের প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের, ঠিক আছে, সুস্থ মানুষের প্রতি মিনিটে তার হৃদস্পন্দন বা হার্টবিট হচ্ছে 70 থেকে 80 বার। এটা হচ্ছে সুস্থ মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। একজন সুস্থ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তার প্রতি মিনিটে এরকম হার্ট কয়টা বিট মারে? 70 থেকে 80টা। এখন তুমি যদি এটাকে গড় করো, 70 আর 80-র গড় কত? 75। তাহলে গড়ে কত? 75 বার। এখন আসো, আমাদের মেইন টপিক কি ছিল? কার্ডিয়াক সাইকেল। মেইন টপিকের নাম কি ছিল? কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। এই ব্যাপারটা আসলে কি, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একবার হার্টবিট হওয়ার জন্য হৃৎপিণ্ডের সিস্টোল ডায়াস্টোল কয়বার করা লাগতেছে? একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল করা লাগতেছে। তাহলে এবার তুমি ভাবো তো, 1 মিনিটে তার হার্টবিট কত? 75 বার। কয়বার? 75 বার। তাহলে একবার হার্টবিট করার জন্য সিস্টোল ডায়াস্টোল তো করা লাগতেছে বারংবার। তাহলে 75 বার হার্টবিট করার জন্য হার্টের ভিতরে বারংবার সিস্টোল ডায়াস্টোল করা লাগতেছে না?
একবার হার্টবিট হওয়ার জন্য আমাদের সিস্টোল ডায়াস্টোল একবার একবার করা লাগতেছে সাপোজ, তাহলে আমাদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কত 75, তাহলে 75 বার হার্টবিটে করার জন্য আমাদের হার্টের ভিতরে বারংবার সিস্টোল ডায়াস্টোল এসব ঘটনা ঘটতেছে। এই যে হার্টের ভিতরে এই হার্টবিট হওয়ার জন্য সিস্টোল ডায়াস্টোলের যে ঘটনা সাইকেলিক্যালভাবে হচ্ছে, এটাকেই বলে হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। তাহলে এটার নাম কেন চক্র বুঝতে পারছো? কারণ হার্টের ভিতরে সিস্টোল ডায়াস্টোল সাইকেলিক্যালভাবে ঘটতেছে, চক্র আকারে ঘটতেছে, এই জন্য কে বলছে কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল। আমরা একটা সুন্দর জিনিস এখানে লিখে যাব, যেটার মানে তুমি এখন বুঝতে পারবে না। এটা একটা টুইস্ট। বিভিন্ন মুভি থাকে না, যেরকম জাওয়ান মুভি ছিল, জাওয়ান মুভির একদম প্রথম দিকে একজন মানুষটা দেখানো হয়, এর মাঝখানে সেই লোকের কোনো খোঁজ নেন, একদম মুভির শেষ পর্যায়ে যায় সেই ছোট্ট ছেলেটা অনেক বড় হয়ে যায়। তো কথা হচ্ছে এটা একটা মুভি, যেই মুভির প্রথমে তুমি একটা জিনিস চিন্তা পারবে না, এখন বুঝতে পারবে না, বাট ঘটনা যখন শেষ হবে তারপরে তুমি আসল মজাটা পাবা। তাহলে চলো এখন যে জিনিসটা দেখাচ্ছি জাস্ট লিখে রাখো। আমরা এখন শিখবো হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়কাল। আমরা এখন কি দেখব? কার্ডিয়াক চক্রের সময়কাল। কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা কিভাবে বের করব জানো? দেখো এই 75 বার আমাদের 1 মিনিটে হইতেছে। কয় মিনিটে হইতেছে? 1 মিনিটে। 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। আর 60 সেকেন্ডে আমাদের হার্ট কয়বার বিট করলো? 75 বার। তাহলে 60/75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। কত? 0.8 সেকেন্ড। এখন তাইলে তুমি শুধু মনে রাখো কার্ডিয়াক সাইকেলের সময়কাল কত? 0.8 সেকেন্ড। তোমার এই জিনিস কিভাবে আসলো, কি আসলো তোমার বোঝার কোনো দরকার নেই। এই জিনিস তুমি বুঝতে পারবে একদম ক্লাসের শেষে, তুমি উল্টা আমারে বোঝাইতে পারবে। ঠিক আছে, এখন শুধু মনে রাখো কার্ডিয়াক সাইকেলের সময়কাল আমরা কত বের করছি? 0.8 সেকেন্ড। চলো আমরা এখন নেক্সট স্টেপে যাই। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই একটু লিখে ফেলো। আমরা তাহলে একটু নেক্সট স্টেপে যাব। তাহলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল লিখো 0.8 সেকেন্ড। ঠিক আছে, আমরা এখন চলে যাই কার্ডিয়াক চক্রের ধাপে। লিখো সবাই কার্ডিয়াক সাইকেলের ধাপ। সুন্দর করে করে লিখো। কার্ডিয়াক চক্রের ধাপ আছে 4টা। কয়টা? 4টা। এই ধাপগুলা একদম সিকোয়েন্স ফিক্সড। ধাপগুলার সিকোয়েন্স একদম ফিক্সড, বুঝতে পারছো? ধাপগুলা একদম সিকোয়েন্স পরপর ফিক্সড, যেইভাবে আছে ঠিক সেইভাবেই। তাহলে প্রথম ধাপের নাম হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। প্রথম ধাপের নাম কি? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল। তৃতীয় ধাপের নাম হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। চতুর্থ ধাপের নাম হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে আমি কি বললাম? কার্ডিয়াক চক্রের ধাপ কয়টা? 4টা। এই 4টা ধাপের সিকোয়েন্স একদম ফিক্সড। মন বানানো, গল্প বানানো যাবে না, যে মুখস্থ করে অনেকে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, পরে বলে কি ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। না, গান বানানো যাবে না। এটা একটা সাইকেল। একটা সাইকেলে যেই ঘটনা ঘটে সেগুলো পরপর ঘটে। যেরকম অ্যাট্রিয়ামের সিস্টলের পরে ভেন্ট্রিকলের সিস্টল ঘটে। তাই 3 নম্বর ধাপ যেটা, এটা ফিক্সড। তুমি এখানে মন বানানো গল্প বানাইলে হবে না, যে আগে যেরকম বলছিলাম অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল মুখস্থ করার জন্য সুবিধার্থে বানাই নিলা ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এরকম হবে না। 3 নম্বর ধাপ তো 3 নম্বর ধাপই। এখন তুমি
যখন বেসিকের সাথে মিল পাবা তখন 3 নাম্বার ধাপের নাম তোমার মুখস্থ করা লাগবে না, তুমি তো ব্লাড সার্কুলেশন পারো, তখন তুমি বুঝতে পারবে যে 3 নাম্বার ধাপের নাম আসলে ভেন্ট্রিকুলার সিস্টোলই হওয়া উচিত। যারা গাধা মুখস্থ করে ওরাই শুধু ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলবে এখানে, তাছাড়া আর কেউ বলবে না। তাহলে চলো আমরা এখন এগুলো নিয়ে আস্তে আস্তে আগানো শুরু করি। তাহলে আমরা একটু ধাপগুলোর নাম একটু বলি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। শব্দগুলো একটু ভেঙে ভেঙে যদি বলি, দেখো প্রথম ধাপের নাম কি? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়াম মানে কি? অলিন্দ। আর ডায়াস্টল মানে কি শিখাইছি? প্রসারণ। চলো তাহলে আমরা এখন মেইন চিত্রে যাই। এই হচ্ছে আমাদের সেই হার্টের গঠনটা ছিল। ব্লাড সার্কুলেশন এখন তোমার চলবে মাথার মধ্যে, আর এখানে পড়বা কার্ডিয়াক সাইকেল। আমি আমার মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনের ওই ব্যাপারগুলো মাথায় চালাবো, তোমরাও তোমাদের মতো ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা চালাবা, আর এই ব্যাপারের সাথে মিলানোর চেষ্টা করবা। দেখো তাহলে প্রথম ধাপে কি বলতেছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, মানে প্রথম ধাপে অ্যাট্রিয়ামটা প্রসারণ করবে। একটা ব্যাপার মনে রাখতে হবে, অলিন্দ অলিন্দ ভাই ভাই। কি মনে রাখতে হবে? অলিন্দ অলিন্দ ভাই ভাই। আবার নিলয় নিলয় ওরাও ভাই ভাই। নিলয় নিলয় ওরাও ভাই ভাই। মানে কি? অলিন্দ যখন কাজ করবে দুইটা অলিন্দই সেম কাজ করবে, নিলয় যখন কাজ করবে দুইটা নিলয় একদম সেম কাজ করবে, ভাইরা ভাইরা যেরকম একই কাজ করে সেরকম। তাহলে দেখো প্রথম ধাপের নাম কি? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, মানে প্রথম ধাপে অলিন্দ প্রসারণ করবে। তাহলে আমি বলছি অলিন্দ অলিন্দ ভাই ভাই, তাহলে প্রসারণ যদি এক ভাই করে অপর ভাইও তো প্রসারণ করবে, তাহলে প্রথম ধাপে কি হবে? দুইটা অলিন্দই দেখো প্রসারিত হচ্ছে। একটা জিনিস ভাবো, একটা জিনিস যখন প্রসারণ করে তার ভিতরে কি বেড়ে যায়? আয়তন বেড়ে যায়। আর তোমরা জানো আয়তন বেড়ে গেলে কি হয়? চাপ কমে যায়। কেমিস্ট্রি তো পড়ে বেড়াও বিভিন্ন জায়গায়, তাই না? V=1/P জানোই। তাহলে কথা হচ্ছে যে আয়তন যখন বেড়ে যাচ্ছে তখন চাপ কমে যাচ্ছে, তার মানে অলিন্দর দুইটা অলিন্দেই কি হয়েছে? চাপ কমে গেছে। যখন চাপ কমে তখন রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অ্যান্ড একই সাথে সাইমালটেনিয়াসলি লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এখন তোমার কাছে মনে হতে পারে, স্যার আপনি তো শিখাইছিলেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আগে রাইট অ্যাট্রিয়ামে আসবে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, ওখান থেকে যাবে ফুসফুসে, ওইখান থেকে পিউরিফাইড হয়ে পরে অক্সিজেন যুক্ত রক্ত আসবে লেফট অ্যাট্রিয়ামে। এটা একটা সাইকেল, তোমার মাথায় রাখতে হবে এটা একটা সাইকেল। আমি তো তোমার সাইকেলে ওই পথটা দেখাইছি, গতিপথ, বাট সাইকেল কি বসে থাকবে? একটা চক্র, চক্র তো চক্রাকারে ঘুরতেই থাকবে, তাই না? মনে করো একটা তসবির মালা, তোমার এই পাশে হাতে যদি 1 নাম্বার মালা থাকে তাহলে এই পাশে অবশ্যই 50 নাম্বার, তাহলে এই 50 নাম্বার ঘোরায় তুমি আবার এই হাতে আনলে 1 নাম্বার আবার কোথায় চলে যাবে? এই জায়গা। তাহলে কথা হইতেছে এটা তো একটা সাইকেল। তাহলে মনে রাখতে হবে যে একই সাথে ঘটে, অলিন্দের ভিতরে যে প্রবেশটা একই সাথে ঘটে। তোমরা জানো যে রাইট অ্যাট্রিয়ামে কি প্রবেশ করে? 3টা নালী, সুপ্রাভেনিকা বা ইনফ্রাভেনিকা আর করোনারি সাইনাস। আর লেফট অ্যাট্রিয়ামে কি প্রবেশ করে? পালমোনারি শিরা। তাহলে অ্যাট্রিয়ামে ডায়াস্টল ধাপে কি হবে? দুইটা অলিন্দই প্রসারিত হবে, রাইট অ্যাট্রিয়ামে ওই 3টা নালীর মাধ্যমে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড, আর লেফট অ্যাট্রিয়ামে ওই পালমোনারি শিরার মাধ্যমে প্রবেশ করবে অক্সিজেন। আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টল ধাপ পড়া শেষ। এইবার তুমি বলো, রক্ত এখন চলে আসছে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় গিয়েছিল? রাইট ভেন্ট্রিকলে। আর তুমি বলো অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় গিয়েছিল? লেফট ভেন্ট্রিকলে। এখন রক্তকে শুধু শুধু উপর থেকে নিচে যাবে? অবশ্যই না, এখানে কি হবে? অলিন্দটা সংকোচন করে চাপ দিবে। তো এই যে অলিন্দের যে সংকোচন, এই যে অলিন্দকে আমরা বলছিলাম অ্যাট্রিয়াম, আর সংকোচনকে কি বলছি? সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামের পরের ধাপে কি হবে? এই অ্যাট্রিয়ামটা এখন সিস্টল মারবে। এই অ্যাট্রিয়ামটা তাহলে এখন কি করবে? সিস্টল করবে। আরে কি দাগ, ও এটা না, ওকে। তাহলে আসো এইবার আমার অ্যাট্রিয়ামটা কি করবে? সিস্টল করবে। এই যে তাহলে অ্যাট্রিয়ামটা এখন যখন সিস্টল করতেছে, দেখো উপর থেকে সিস্টল করে চাপ দিলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকলে। অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে আসবে? লেফট ভেন্ট্রিকলে। এখন বলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোন কপাটিকা পাস করে নিচে আসছে? ট্রাইকাসপিড কপাটিকা। আর অক্সিজেন যুক্ত রক্ত কোন কপাটিকা পাস করে নিচে আসছে? বাইকাসপিড কপাটিকা। ওকে, এইবার এই পর্যন্ত ঘটনা সব ক্লিয়ার। সিনেমা ভালোই আগাচ্ছিল,
এখানে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল ধাপ শেষ, এরপরেই হচ্ছে আসল খেলা শুরু। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ট্রাইকাসপিড কপাটিকা, ওই পাশে আছে বাইকাসপিড কপাটিকা। দেখো এইবার তুমি নর্মালি চিন্তা করো, এইসব সব বাদ দাও। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বলো তো এইবার কোথায় গিয়েছিল? ফুসফুসে। তুমি জানো যে আমাদের হার্ট থেকে ফুসফুস উপরে, আর অক্সিজেন যুক্ত রক্ত কোথায় গিয়েছিল? অ্যাওর্টা দিয়ে সারা বডিতে। তাহলে দেখো যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে এখন তুমি যদি ফুসফুসে পাঠাইতে চাও, আর অক্সিজেন যুক্ত রক্তরে যদি তুমি এখন অ্যাওর্টায় পাঠাইতে চাও, তাহলে এখন তুমি ভেন্ট্রিকলটা চাপ দিবা নাকি ভেন্ট্রিকলটা প্রসারণ করবা? অবশ্যই এই রক্তের উপরে পাঠাতে গেলে এখন আমার জোরে একটা চাপ দেওয়া লাগবে। এখানে যদি আমি প্রেশার না দিই, রক্ত তো জীবনে উপরে যাবে না, যাবে? যাবে না। তাহলে বলো এখন ভেন্ট্রিকলে ডায়াস্টল হবে না ভেন্ট্রিকলে সিস্টল হবে? অবশ্যই ভেন্ট্রিকলে সিস্টল হবে। এই জন্য দেখো তৃতীয় ধাপের নাম কি? ভেন্ট্রিকলের সিস্টল। তাহলে যারা গদবাধা মুখস্থ করে, এইসব ছবি টবি বুঝে না, ঠিক আছে, ব্লাড সার্কুলেশন বুঝে না, তারা কি করে? গান গায়, অ্যাট্রিয়ামের ডায়াস্টল অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল ভেন্ট্রিকল, এইসব গান গাওয়া যাবে না। দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমি যখন লাংসে পাঠাইতে চাই, তাহলে আমার এই গ্র্যাভিটির এগেনস্টে রক্তটা তো পাঠাইতে হবে, তাহলে আমার এখন জোরে এখন প্রেশার দেওয়া লাগবে না। এই কারণে ভেন্ট্রিকল এখন কি হবে? সিস্টল হবে। ভেন্ট্রিকল তাহলে এখন আমার সিস্টল মারলো, কিন্তু ঘটনাটা এখন সব বাকি। দেখো কথা হচ্ছে ভেন্ট্রিকলটা যখন সিস্টল মারে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাওয়ার দুইটা পথ থাকে। একটা হচ্ছে পালমোনারি ধমনির দিকে, আর একটা হচ্ছে এই রাইট অ্যাট্রিয়ামের দিকে। তোমার কাছে মনে হতে পারে কেন রাইট অ্যাট্রিয়ামের দিকে যাবে? যাবেই তো, কারণ একটু আগে তারা কোন কপাটিকা খুলে দিয়ে চলে আসছে? ট্রাইকাসপিড। একটু আগে তারা রাইট অ্যাট্রিয়াম থেকে নিচে আসলো না, এই কপাটিকা তো এখন খোলা। এই অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার দুইটা পথ থাকে, একটা হচ্ছে অ্যাওর্টার দিকে আর একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের দিকে। কেন? কারণ তারা কোন কপাটিকা খুলে আসছে? বাইকাসপিড। ট্রাইকাসপিড আর বাইকাসপিড তো খোলা। তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো, তোমার কাছে সামনের দিকে এইচএসসি পরীক্ষা অনেক কঠিন, কিন্তু তোমার পিছনে ফিরে ওই 9-10-এর পড়াশোনা অনেক সহজ। সেরকম এই কার্বন ডাইঅক্সাইড, এই ভেন্ট্রিকল যখন সিস্টল মারে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনির দিকে না গিয়ে আবার রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করতে চায়। অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টার দিকে না গিয়ে আবার বাইকাসপিড কপাটিকা ভেদ করে আবার লেফট অ্যাট্রিয়ামে আসতে চায়। কেন? একটা নর্মাল ব্যাপার পাবো, মনে করো এই হচ্ছে হার্ট আর এই হচ্ছে লাংস। তাহলে একটা জিনিস এখান থেকে চাপ দিছে, তাহলে হার্টের ভিতরে নিজেদের ভিতরে প্রকোষ্ঠে যাওয়া সহজ নাকি উপরে যাওয়া সহজ? উপরে যাওয়া কঠিন, এই জন্য লাংসের দিকে রক্ত যাচ্ছে না, অ্যাওর্টার দিকে রক্ত যাচ্ছে না, রক্ত নিচের প্রকোষ্ঠ থেকে উপরের প্রকোষ্ঠের দিকে যাচ্ছে। ঠিক আছে, মনে করো এই হচ্ছে হার্ট। হ্যাঁ, হার্টের এখান থেকে এটাই ভাবো এই হচ্ছে হার্ট। তো মনে করো ফুসফুস এই জায়গা, ঠিক আছে। তাহলে বলো রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে আসা সহজ নাকি ফুসফুসে যাওয়া সহজ? অবশ্যই রাইট অ্যাট্রিয়ামের দিকে আসা সহজ, কারণ এটা তো নিজেদের মধ্যে প্রকোষ্ঠ, আর এই ফুসফুস তো অনেক উপরে। তো এই হচ্ছে ব্যাপার। আবার তুমি ভাবো লেফট যে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে এই আউটায় আসা সহজ নাকি লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে আসা সহজ? অবশ্যই লেফট অ্যাট্রিয়াম, কারণ লেফট অ্যাট্রিয়াম তো নিচের দিকে, আর লেফট এই যে দেখো অ্যাওটা কত উপরে, তাহলে অ্যাওটাতে আসা কঠিন। তাহলে কথা হচ্ছে বোঝার চেষ্টা করো। তাইলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনির দিকে না গিয়ে আবার তারা রাইট অ্যাট্রিয়ামে আসতে চায়। অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওটার দিকে না গিয়ে আবার বাইকাসপিড কপাটিকা ভেদ করে লেফট অ্যাট্রিয়ামের দিকে আসতে চায়। কিন্তু যখনই এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড ভেদ করে রাইট অ্যাট্রিয়ামের দিকে আসতে চায় এবং অক্সিজেন যুক্ত রক্ত বাইকাসপিড ভেদ করে লেফট অ্যাট্রিয়ামের দিকে আসতে চায়, তখনই এই ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা মুখের উপরে ঠাস ঠাস করে বন্ধ হয়ে যায়। তখনই হার্টের ভিতরে একটা শব্দ তৈরি হয়। এই যে হার্টের ভিতরে যে একটা শব্দ তৈরি হলো, এই শব্দটাকে আমরা বলি হচ্ছে হার্টবিট। তোমরা জানো আমাদের হার্টবিট কেমন? এই যে দুইটা শব্দ তোমরা শুনতে পাচ্ছ, দুইটা শব্দের প্রথম যে শব্দটা, এই প্রথম শব্দটাকে আমরা বলি লাভ শব্দ, আর দ্বিতীয় শব্দটাকে বলি হচ্ছে ডাব। তাহলে আমাদের হার্টের ভিতরে দুইটা শব্দ হয়, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, এইভাবে, ঠিক আছে, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। তো এই যে লাভ ডাব শব্দ, এই লাভ সদৃশ শব্দটা হয় বাইকাসপিড আর ট্রাইকাসপিড বন্ধের কারণে। তাইলে এই যে তুমি শব্দটা পাইলা, এটা কোন সদৃশ শব্দ? লাভ সদৃশ শব্দ। কোন সদৃশ শব্দ? লাভ সদৃশ শব্দ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা আমাদের কি ফার্স্ট হার্ট সাউন্ড।
তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয়েছে বুঝতে পারছো? ট্রাইকাসপিড আর বাইকাসপিড মুখের উপর ঠাস ঠাস করে বন্ধ হয়ে গেছে, এই কারণে হার্টের ভিতরে একটা সাউন্ড হয়েছে। এই যে সাউন্ড তৈরি হলো এটাকেই বলে লাভ সদৃশ শব্দ বা ফার্স্ট হার্ট সাউন্ড। আমাদের হার্ট সাউন্ড দুইটা বললামই, লাভ ডাব, লাভ ডাব। এই দুইটা শব্দের প্রথম যে শব্দটা, এটা একটা দুইটা বিট শুনতে পাচ্ছ না, প্রথম যে বিট, প্রথম বিটটা আসতেছে এই লাভ সদৃশ শব্দ থেকে। তাইলে আমরা এখন আগাই সামনের দিকে। দেখো এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তার উপর দিক যাইতে পারলো না, অক্সিজেন যুক্ত রক্ত তার উপর দিক যাইতে পারলো না, তাদের এখন একমাত্র পথ কি? সামনের দিকে আগানো। তাইলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন সামনের দিকে আবার আগানো শুরু করলো, পালমোনারি ধমনী দিয়ে সামনের দিকে আগানো শুরু করলো এবং অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা দিয়ে সামনের দিকে আগানো শুরু করলো। আমাদের ভেন্ট্রিকলের সিস্টল ঘটনা শেষ। কিন্তু ভেন্ট্রিকল সিস্টল মারতেছিল, এর মধ্যে ভেন্ট্রিকল এখন প্রসারণ করা শুরু করে দেয়। কি করা শুরু করে দেয়? ভেন্ট্রিকল এখন প্রসারণ করা শুরু করে দেয়। এখন বুঝো, ভেন্ট্রিকল যদি এখন প্রসারণ করা শুরু করে দেয়, পিছনেতে যদি এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের প্রেশার না থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি সামনের দিকে আর আগাইতে পারবে? পারবে না, কারণ পিছন থেকে ঠেলা না দিলে এটা তো গ্র্যাভিটির এগেনস্টে উঠবে না। এই অক্সিজেন যুক্ত রক্ত পিছন থেকে ঠেলা না দিলে গ্র্যাভিটির এগেনস্টে কি উঠবে? উঠবে না। কিন্তু এদিক দিয়ে ভেন্ট্রিকল সিস্টল করা থামাই দিছে, ভেন্ট্রিকল এখন রিল্যাক্স করা শুরু করে দিছে। এই যে ভেন্ট্রিকল যখন রিল্যাক্স করা শুরু করে দিছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর সামনের দিকে আগায় না, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার পিছনের দিকে ব্যাক করা শুরু করে। সিনেমা দেখছো কত কাহিনী, অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা দিয়ে যাচ্ছিল কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত আবার ব্যাক করা শুরু করে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার পালমোনারি ধমনী দিয়ে রাইট ভেন্ট্রিকলে ব্যাক করতে চায়, অক্সিজেন যুক্ত রক্ত আবার অ্যাওর্টা হয়ে লেফট ভেন্ট্রিকলে ব্যাক করতে চায়। কিন্তু তোমরা জানো যে পালমোনারি ধমনীর এখানে থাকে একটা কোন কপাটিকা? পালমোনারি কপাটিকা। আর অ্যাওর্টার এখানে কোন কপাটিকা থাকে? অ্যাওর্টিক কপাটিকা। যখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী থেকে রাইট ভেন্ট্রিকলে ব্যাক করতে চায়, অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকলে ব্যাক করতে চায়, তখন এই পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা মুখের উপর আবার ঠাস ঠাস করে বন্ধ হয়ে যায়। তখনই হার্টের ভিতরে আর একটা শব্দ হয়, ওই শব্দটাকে আমরা বলতেছি ডাব সদৃশ শব্দ। তাইলে এই যে হার্টের ভিতরে যে দুইটা শব্দ তুমি পাইছো, তাহলে প্রথম যে সাউন্ডটা পাইছো লাভ সদৃশ শব্দ, সেটা কেন হলো? বাইকাসপিড আর ট্রাইকাসপিড একসাথে বন্ধের কারণে। আর দ্বিতীয় যে সাউন্ডটা তুমি পাইছো কিসের কারণে? পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা বন্ধের কারণে। এই যে আমরা ডাক্তাররা স্টেথোস্কোপ বসে সাউন্ডগুলা শুনি, হার্ট সাউন্ড শুনি, তাহলে আমরা মেইনলি তাহলে কি শুনি? এই সাউন্ডগুলাই শুনি। এই যে ট্রাইকাসপিড আর বাইকাসপিড বন্ধের কারণে যে লাভ সদৃশ শব্দ, আর পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা বন্ধের কারণে যে ডাব সদৃশ শব্দ, এই সাউন্ডটাই হার্ট সাউন্ড। এই দুইটাই আমরা শুনি স্টেথোস্কোপ বসে। তাহলে তুমি যে হার্ট সাউন্ডগুলো নর্মালি টিভিতে শুনো বা স্টেথোস্কোপ বসে যে সাউন্ডগুলো নর্মালি বিভিন্ন গান টান অথবা মুভি টুবিতে দেখানো হয়, তাহলে এই সাউন্ডটা মেইনলি এখান থেকে আসতেছে। ঠিক আছে, তাহলে বলো যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কোন সদৃশ শব্দ হচ্ছে? ডাব সদৃশ শব্দ। কোন সদৃশ শব্দ? ডাব সদৃশ শব্দ, যেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে যখন এই পালমোনারি কপাটিকা অ্যাওর্টিক কপাটিকা বন্ধ হয়ে গেল, তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিছু পরিমাণ তো আগে গিয়েছিল আর বাকিটা এখানে থাকে, পরবর্তী সিস্টলের সময় ওইটুক পাস হয়ে যায়। অক্সিজেন যুক্ত রক্ত পরবর্তী সিস্টলের সময় পাস হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের পুরো কার্ডিয়াক সাইকেলের সিনেমার গল্প। এই সিনেমার গল্পে আমরা খুবই মজার কয়েকটা জিনিস পাইলাম। তার মধ্যে একটা মজার জিনিস আমরা কি পাইলাম? এই লাভ সদৃশ শব্দের ব্যাপারটা এবং ডাব সদৃশ শব্দের ব্যাপারটা। তোমরা দেখতে পাচ্ছ যে লাভ বলো আর ডাব বলো, পুরো হার্ট সাউন্ডটা তৈরি হয়েছে কিসের সময়? ভেন্ট্রিকলের সময়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে লাভ সদৃশ শব্দ কখন হয় কার্ডিয়াক সাইকেলের, ডাব সদৃশ শব্দ কার্ডিয়াক সাইকেলের কখন হয়। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন তোমরা অ্যাট্রিয়ামের সিস্টল অথবা অ্যাট্রিয়ামের ডায়াস্টল অপশন দাগায় ফেলো। এটা খুবই একটা মানে বলা যায় যে তখন এরকম মনে হয় যে স্টুডেন্টরা আসলে কখনো এই কার্ডিয়াক সাইকেল ভালো করে পড়েই নাই। কারণ তুমি দেখো হার্ট সাউন্ড এগুলো কি অ্যাট্রিয়ামের দশার সময় হয়েছিল নাকি ভেন্ট্রিকলের ঘটনার সময় ছিল?
ভেন্ট্রিকলে ঘটনার সময়। তাহলে লাভ ডাব তোমার যদি উল্টায়ও যায়, তুমি অন্তত ভেন্ট্রিকলে সিস্টল ডায়াস্টলের মধ্যে ঘুলাও, মানে কার কাছে পড়ো কিভাবে পড়ো, পরীক্ষায় লাভ শব্দের শব্দ দাগাইতে আসে অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা অ্যাট্রিয়ামের সিস্টল। এটা কোনো পড়াশোনা হলো? অ্যাট্রিয়াম তো হবেই না, লাভ বলো বা ডাব বলো, অ্যাট্রিয়াম তো হবেই না। ওই ঠাডা মুখস্থ করলে এই সমস্যা হয়, সারা বছর মুখস্থ করে লাভ শব্দের শব্দে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, কয়েকদিন পরে ভেন্ট্রিকলের সিস্টল দাগাইতে আসে অ্যাট্রিয়ামের সিস্টল। মুখস্থবিদ্যা ওই পর্যন্তই, ঠিক আছে। কিন্তু কথা হইতেছে দেখো, তাহলে আমি কি শিখালাম? লাভ বলো আর ডাব বলো সবসময় কখন হবে? ভেন্ট্রিকলের সময়। তাহলে আগে অপশানে যদি অ্যাট্রিয়াম থাকে ও আগেরতেই বাদ। লাভ বলো আর ডাব বলো, অ্যাট্রিয়াম অপশান আগেই বাদ, ও দুটোর হিসাব আগেই বাদ। এইবার আসি, বুঝলাম ভেন্ট্রিকলের সময়, তাহলে সিস্টল হবে না ডায়াস্টল হবে, এটা তো এখন আমার মুখস্থ করতে হবে নাকি? মুখস্থ করা লাগবে না। দেখো ডা ডা ডাব, তাহলে ডাব কখন হবে? ডায়াস্টলের সময়। তাহলে ডায়াস্টলের সময় কি হবে? ডাব। তাহলে বুঝাই গেছো। লাভ কখন হবে? সিস্টলের সময়। একদম ম্যাথের মতো মিলবে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল যেরকম একদম অঙ্কের মতো মেলে সেরকম মেলবে, তাইলেই হইতেছে মেডিকেলে চান্স পাওয়া, নাইলে ওই এইচএসসি পর্যন্তই। তাহলে কথা হইতেছে যে আমরা হার্ট সাউন্ড নিয়ে পড়াশোনা করতেছিলাম, অ্যান্ড আমরা বুঝলাম যে দুইটা সাউন্ডই আমাদের ভেন্ট্রিকলের সময় হচ্ছিল, অ্যান্ড একটা হচ্ছে লাভ হলো কখন? ভেন্ট্রিকলের সিস্টলের সময়, অ্যান্ড ডাব হলো ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কার্ডিয়াক সাইকেলের পুরো 4টা ধাপের যে সিনেমার গল্প। এই সিনেমার গল্পে তোমাদের সুন্দর করে এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছি। সবাই সুন্দর করে বুঝছো কিনা কমেন্টে জানাও, এবং কারোর কোনো জায়গায় ছোটোখাটো সমস্যা থাকলে বলতে পারো যে কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, মুন্না ভালো লিখছে, ডায়াস্টলে ডাব, খুব সুন্দর করে লিখছে। ঋতু বলছে যে খুব ভালো করে বুঝতে পারছে। লিপিও বলছে ক্লিয়ার। ঝর্ণা বলছে যে খুব সুন্দর বুঝতে পারছে, ক্লিয়ার। বিশাল বুঝতে পারছে, ক্লিয়ার। ওকে, যে একটু কম বুঝতে পারছো সে আবার, ক্লাস তো রেকর্ডেড থাকবেই, ক্লাসটা আর একবার দেখলে তোমার জন্য সহজ হবে আর কি, ঠিক আছে। ওকে, রনি বলছে যে ভালোই বুঝতে পারছো। ঋতু বলছে ক্লিয়ার। মোশারফ বুঝতে পারছে ভালো। স্বর্ণালী বুঝতে পারছে। ওকে, দেখলাম যে বেশিরভাগই তোমরা বুঝতে পারছো। এক দুজনের যদি সমস্যা থাকে ভিডিওটা আবার একবার দেখে ফেললে তোমার জন্য সুবিধা হবে। তাহলে এখন আসো, আরও একটা প্রশ্ন পরীক্ষায় পড়ে, এই 4টা যে ধাপ, এই 4টা ধাপের কোন ধাপের সময়কাল কত? মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকবার পড়ে যে কোন ধাপের সময়কাল কত, এটা আসে। আর পোলাপান ঠাডা মুখস্থ করে পরীক্ষায় খাতায় যায়, পরে মুখস্থ করছে অ্যাট্রিয়ামের সিস্টল এত, অ্যাট্রিয়ামের সিস্টল এত, পরীক্ষার সময় ভেন্ট্রিকলের সিস্টল এটা দাগাতে আসে। এই হচ্ছে অবস্থা। তাইলে আমরা একটা সহজ টেকনিক দিয়ে এই সময়কালগুলো শিখব। তাহলে চলো একটু লিখে ফেলি, চলো লিখে ফেলি। এটা আমরা একটা সহজ টেকনিক দিয়ে মনে রাখবো, ওটা সহজ টেকনিক দিয়ে মনে রাখবো। টেকনিকটা হচ্ছে 1735। আমরা কি মনে রাখতেছি? কার্ডিয়াক চক্রের সময়কাল। টপিকের নাম হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল, যে 4টা ধাপ কার্ডিয়াক চক্রের সময়কাল। মাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা একটা আসবে এখান থেকে, মাস্ট একটা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বেশি না, 7-8 বার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, এখান থেকে 7-8 বার প্রশ্ন আসছে, বেশি না। হ্যাঁ, তাহলে আমরা কীভাবে মনে রাখবো? 1735 দিয়ে। কী দিয়ে মনে রাখবো? 1735। দেখি চলো কীভাবে মনে রাখি। প্রথমে 17 মনে রাখবা অ্যাট্রিয়ামের জন্য। কার জন্য? অ্যাট্রিয়ামের জন্য। আর এই পরের 35 মনে রাখবা ভেন্ট্রিকলের জন্য। কার জন্য? ভেন্ট্রিকলের জন্য। তাহলে কি বললাম? তোমার টেকনিক হচ্ছে, নিনজা টেকনিক হচ্ছে 1735, প্রথম 17 কার জন্য? অ্যাট্রিয়ামের জন্য, আর পরের 35 কার জন্য? ভেন্ট্রিকলের জন্য। এখন আসো, অ্যাট্রিয়ামের 2টা ধাপ, ভেন্ট্রিকলের 2টা ধাপ, একটু আগে তো দেখালাম। মনে রাখবা, তুমি যেরকম পড়াশোনা করতে তোমার ভালো লাগে না, সারাদিন ঘুমাইতে ভালো লাগে, রেস্ট করতে ভালো লাগে, রিল্যাক্স করতে বেশি পছন্দ করো, হার্টেরও সেই একই দশা। হার্ট কাজ করতে বেশিক্ষণ পছন্দ করে না, হার্ট বেশিরভাগ সময় চাগায় ঘুমায় থাকতে বেশি পছন্দ করে, রিল্যাক্স করতে বেশি পছন্দ করে। তাহলে এবার বলো, সিস্টল কাজ নাকি ডায়াস্টল কাজ? আমি বলছি ডায়াস্টল মানে রিল্যাক্স, ডায়াস্টল মানে কি? ডায়ালেশন, রিল্যাক্স। তাহলে এবার বলো, 1 বড় না 7 বড়?
7 বড়, 1 বড় না 7 বড়, 7 বড়। তাহলে 0.7 সেকেন্ড এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এটা কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল। আমি কি বললাম যে আমরা যেরকম রিল্যাক্স করতে বেশি পছন্দ করি, হার্টও সেরকম রিল্যাক্স করতে বেশি পছন্দ করে। তার মানে হার্টের ডায়াস্টল সবসময় বেশি হবে। তাহলে বোঝো অ্যাট্রিয়ামের দুইটা সংখ্যা 1 আর 7, 1 আর 7 এর মধ্যে কে বড়? 7 বড়। তাহলে 0.7 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত? 0.1। তাহলে 0.1 হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। ওকে, তাহলে 0.1 হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। এইবার আসো ভেন্ট্রিকলের ক্ষেত্রে 3 বড় না 5 বড়? 5 বড়। তাহলে 0.5 সেকেন্ড এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। এটা কি ভেন্ট্রিকলের ডায়াস্টল। আর এই যে 0.3 এটা হচ্ছে ভেন্ট্রিকলের 0.3 সেকেন্ড এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল। তাহলে খুব সহজে আমরা টেকনিক করে 1735 দিয়ে এই কঠিন সময়কাল যেটা সবাই ঠাডা মুখস্থ করে আমরা খুব সহজে শিখে ফেললাম। 1735, 17 হচ্ছে অ্যাট্রিয়ামের জন্য, 35 হচ্ছে ভেন্ট্রিকলের জন্য। এরপরে শিখলাম রিল্যাক্স করতে বেশি পছন্দ করি, তার মানে ভেন্ট্রিকলের মান সবসময় বেশি হবে। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের মান বেশি হবে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত? 0.7। অ্যাট্রিয়ামের সিস্টল কত? 0.1। এদিক দিয়ে 3 আর 5 হচ্ছে কে বড়? 5 বড়। তাহলে 0.5 হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, 0.3 হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। এইভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি কার্ডিয়াক সাইকেলের 4টা যে ধাপ পড়লা, এই 4টা ধাপের সময়কাল কোনটা কত সেকেন্ড হয়। এখন তোমার সিনেমার ঠিক শুরুতেই বলছিলাম একটা লাইন যে কার্ডিয়াক সাইকেলের সময়কাল আমরা বের করছিলাম 60/75 = 0.8। বলছিলাম এই ঘটনা তুমি সিনেমার গল্পের একদম শেষে যে খুব সুন্দর বুঝতে পারবা। চলো, কার্ডিয়াক সাইকেলের সময়কাল কত করে আসছিলাম? 0.8 সেকেন্ড। 60/75 ভাগ করে 0.8 আসছিল। চলো বুঝাই, সুন্দর করে খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, সবাই এখানে খেয়াল করো। তুমি একটা হার্টবিট ইকুয়াল টু কি শিখে আসছিলা? একটা সিস্টল আর একটা ডায়াস্টল, মনে আছে তো? একটা হার্টবিট ইকুয়াল টু কি ছিল? একটা সিস্টল একটা ডায়াস্টল, মনে আছে? তাহলে এখন একটা অ্যাট্রিয়ামের সিস্টল, একটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল, একটা সিস্টল একটা ডায়াস্টল তুমি যোগ করো। 0.1 আর 0.7 যোগ করো, কত? 0.8 সেকেন্ড। তুমি ভেন্ট্রিকলের একটা সিস্টল ভেন্ট্রিকলের একটা ডায়াস্টল যোগ করো। 0.3 আর 0.5 কত? 0.8 সেকেন্ড। তাহলে মনে আছে তো কার্ডিয়াক সাইকেলের ধাপ আমরা বের করছিলাম। কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা কি পড়ছিলাম? কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা বের করছিলাম যে 60 সেকেন্ডে কয়টা হয়? 60 সেকেন্ডে 75টা হার্টবিট হয়। ইকুয়াল টু কত হয়েছিল? 0.8 সেকেন্ড, তাই না? বাংলা লিখে ফেলছি অবশ্য। 60/75, তাহলে 0.8 সেকেন্ড। তাহলে দেখো এই 0.8 সেকেন্ড এই যে মিলে গেছে, 0.8 সেকেন্ড এই যে মিলে গেছে, ম্যাথের মতো মিলবে সব। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল ফুল ঘটনা, ঠিক আছে? তাহলে সবাই এখন বলো যে কার্ডিয়াক সাইকেলের পুরো সময়কালটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, এবং লাস্টে যে এই যে পুরো সিনেমার যে সব কিছু টুইস্ট মিলে গেল, ঘটনাটা মিলে গেল, সব তুমি বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্টে জানাও, যতজন ক্লাসে আসো সবাই জানাও। এবং কারোর কোনো ছোটোখাটো সমস্যা থাকলে এখনই বলো, কারণ স্লাইড চেঞ্জ করার পরে তখন তোমার বললেও বোঝানো কঠিন হবে আর কি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তৃষা, ঝর্ণা সব বুঝতে পারছে, তাইবা, ফাহমিদা, তন্নি, অর্পিতা ক্লিয়ার বুঝতে পারছে, অনন্যা বলছে যে সিনেমাটা খুব ভালো লাগছে, সেই ছিল। নীলিমা বলছে যে খুব ভালো বুঝতে পারছে ও। নাফিজ মোল্লা বলছে যে ভালো বুঝতে পারছে। মাইশা বিনতে কালাম বলছে যে পানির মতো ক্লিয়ার, H2O। কামাল, সুমনা, তায়েবা, তাওমিদ ক্রিস্টাল ক্লিয়ার। মাইশা বলছে ক্লিয়ার স্যার। সাবিত্রী বলছে যে বুঝতে পারছে। বিশাল বলছে যে ওর ঘুম আসতেছে, ঘুমায় নাও, ঘুমের থেকে ওইটা আবার ক্লাস করো। জয় বলছে যে সিনেমাটা ফুল ক্লিয়ার, ভালো বুঝতে পারছে। রায়হান বলছে ক্লিয়ার। ওকে, চলো আমরা এখন একটু বইতে যাই। যে যে ব্যাপারগুলো বললাম
বইয়ের সাথে একটু মিলাই দেখি যে তোমার বই সব বই পড়া শেষ। চলো তাহলে এখন আমরা চলে আসি ডিরেক্ট বইতে যাই, বইতে গেলে বেশি ভালো হবে। চলো কার্ডিয়াক সাইকেল দেখি কি আছে এখানে, আর তুমি কি বুঝো না, তোমার বই প্রত্যেকটা লাইন এবার পড়াই দিচ্ছে। কার্ডিয়াক সাইকেল, এই যে একটু আগে শিখলাম হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল। একটা সিস্টোল একটা ডায়াস্টোল ইকুয়াল টু হার্টবিট, প্রতি মিনিটে কত? 70 থেকে 80 বার। এরপরে কার্ডিয়াক সাইকেলের সময়কাল কত? এই যে তুমি দেখতে পাচ্ছ এখন কত? 0.8 সেকেন্ড। খেয়াল করো, দেখছো আমাদের সিনেমার গল্প কি মিলছে? একদম প্রথমের সাথে মিলছে কিনা? হ্যাঁ, 0.8 কি মিলছে শেষে? মিলছে তো, ওকে ঠিক আছে। এরপরে দেখো কার্ডিয়াক সাইকেলের ধাপগুলা, এই যে প্রথম ধাপের নাম অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, এই যে পরের ধাপের নাম হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। পরপর যা যা বলছি সেই সব কথাবার্তা লেখা আছে। অ্যান্ড এখানে খেয়াল করো তুমি, সুন্দর করে লেখা আছে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কোন সদৃশ শব্দ হয়? লাভ সদৃশ শব্দ। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় কোন শব্দ? ডাব সদৃশ শব্দ। খুঁজে বের করো ডাব কোন জায়গায় লেখা আছে, এই যে ডাব সদৃশ শব্দ। তাহলে দেখছো যে সব কথাবার্তা এখানে কিন্তু লেখা আছে, যেগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে ওকে। এবং সাথে সাথে দেখো সময়কালগুলো লেখা আছে। সময়কালগুলো আমরা একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাব। ডিরেক্ট চলে যাই বক্সে, পেজ নাম্বার 216 তোমাদের বইতে। এখানের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে প্রত্যেক বছর প্রশ্ন আসেই। অ্যান্ড দেখো একটু আগে শিখে আসলাম তোমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কোন শব্দ? লাভ। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় ডাব। এই যে বক্স সবাই ঠাডা মুখস্থ করে, আর তুমি জাস্ট মনে রাখবা 1735। কি মনে রাখবা? 1735। 7 কিসের জন্য? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7। 1 কিসের জন্য? অ্যাট্রিয়ামের সিস্টোল 0.1। 35 ভেন্ট্রিকুলার জন্য, 3 বড় না 5 বড়? 5 বড়, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কত? 0.5। ভেন্ট্রিকুলার সিস্টোল কত? 0.3। একদম ম্যাথের মতো সব ক্লিয়ার, ওকে। তাহলে এই ছিল আমাদের কার্ডিয়াক সাইকেলের পুরো ব্যাপার স্যাপার। পুরো আমাদের বোর্ডের জিনিসগুলো পড়ার পরে বই আমাদের পড়তে 1 মিনিটও লাগে নাই। তো কথা হচ্ছে ক্লাস সুন্দর করে করাটা খুব জরুরি। বই নিয়ে সারাদিন মুখ বুঝে থাকলে যে পড়া হয় এরকম না, ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার করে বুঝতে পারলে বই টান দিতে 1-2 মিনিট লাগে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কার্ডিয়াক সাইকেলের পুরো ব্যাপার। আমরা এখন একটু মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়ব। কি পড়ব? মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়ার সময় তুমি আরও বেশি ফিল পাবা। কীভাবে ফিল পাবা? দেখো প্রথমে যখন তোমাকে আমি ব্লাড সার্কুলেশন শিখিয়েছিলাম, সেদিন তোমার জাস্ট রক্তের গতিপথ শিখাইছিলাম, যে রক্ত কই থেকে কই যায়। আজকে তোমাকে কার্ডিয়াক সাইকেল পড়ানোর সময় শিখালাম রক্ত কেন ওইখান থেকে ওইখানে যাচ্ছে, কেন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকল থেকে কেন ওখানে গেল, কারণ সিস্টোল ডায়াস্টোলে ঘটনা ঘটতেছে। কার্ডিয়াক সাইকেল আমরা এটা শিখলাম। এখন তোমাদের শিখাবো হার্ট কেন সিস্টোল ডায়াস্টোল করতেছে, হার্ট কেন সিস্টোল ডায়াস্টোল করতেছে সেই ব্যাপারটা এখন তোমাদের শিখাবো। তাহলে চলো, এখন আমাদের টপিক হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এইটা পড়তে গিয়েও তুমি আরও বেশি ফিল পাবা যদি তোমার আগের ক্লাসগুলো এবং আজকের এই পর্যন্ত ক্লাস তুমি বুঝে থাকো। তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা, পুরো ব্যাপারটাই একদম ব্লাড সার্কুলেশন তোমার কাছে একদম পানি পানি লাগবে। তাহলে চলো আমাদের নেক্সট ইসে যাই। আমাদের এখন টপিকের নাম হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ। দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ ব্যাপারটা কি? কথা হচ্ছে যে আমাদের ভ্রূণের বয়স যখন 4 সপ্তাহ, তখন থেকেই কিন্তু আমাদের হৃদস্পন্দন শুরু হচ্ছে, তাই না? একদম 4 সপ্তাহ যখন আমাদের পেটের ভিতরে আমরা ছিলাম, তখন থেকে আমাদের হৃৎপিণ্ড মোটামুটি কাজ করা শুরু করছে। অ্যান্ড আমৃত্যু পর্যন্ত কিন্তু হৃৎপিণ্ড পাম্প করতেই থাকবে। তুমি ঘুম পড়ো, তুমি রেস্ট নাও, কিন্তু হৃৎপিণ্ড কখনো রেস্ট নিতে পারে না। তোমার বডির প্রত্যেকটা মাসেল কিন্তু রেস্ট নেয়। দেখো আমরা সারাদিনে 7-8 ঘন্টা কাজ করার পরেই আমাদের অনেক বেশি টায়ার্ড লাগে। কেন? কারণ আমাদের মাসেলগুলো আর পারে না, ঠিক আছে। আলটিমেটলি আমরা পরে রেস্ট নিলে আবার আমরা মাসেলগুলো যখন রেস্ট পায় তখন আবার কাজ করতে পারে। কিন্তু হার্টের যে কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেল কিন্তু কখনো রেস্ট পায় না। তুমি ঘুম পড়লো, কার্ডিয়াক মাসেল যদি কাজ করা বন্ধ করে দেয়, তুমি শেষ, তাই না? তাহলে কথা হচ্ছে হৃৎপিণ্ড কিন্তু কখনো রেস্ট নিতে পারে না। তো ব্যাপার হচ্ছে যে এই যে হৃৎপিণ্ড, তুমি ঘুম পড়লেও তো হৃৎপিণ্ড সে পাম্প করেই যাচ্ছে। তাহলে অবশ্যই হৃৎপিণ্ড কারোর দ্বারা সে নিয়ন্ত্রিত না, কারণ তোমার ব্রেনও তো রেস্ট দরকার, ব্রেনেরও তো রেস্ট দরকার। তুমি ঘুম পড়লে ব্রেনের রেস্ট পায় না? পায়।
কিন্তু হৃৎপিণ্ডের যদি রেস্ট হয়ে যায় তুমি রেস্ট ইন পেস হয়ে যাবা, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে হার্টের কিন্তু কখনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। হার্ট স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত, নিজেই নিজে নিয়ন্ত্রণ করে, নিজেই সিস্টোল ডায়াস্টোল তৈরি করতেছে। তাহলে এই যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন অবশ্যই তুমি বুঝতে পারতেছো হার্টের ভিতরে কিছু স্পেশালাইজড বিশেষ কিছু জিনিস আছে যার কারণে হার্টের ভিতরে এরকম স্বয়ংক্রিয়ভাবে সিস্টোল ডায়াস্টোল করার ক্ষমতা আছে। এই যে যে জিনিসগুলো স্পেশালাইজ যে জিনিসগুলোর কথা বলতেছি এগুলোকে আমরা বলি জাংশনাল টিস্যু। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণের পিছনে মেইন কাজ করতেছে কারা? জাংশনাল টিস্যু। কারা কাজ করতেছে? জাংশনাল টিস্যু, যেগুলোকে আমরা বলি সংযোগী টিস্যু। কি বলি? বাংলায় বলি হচ্ছে সংযোগী টিস্যু, জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু। এখন আমরা এই জাংশনাল টিস্যু কয় রকম আছে, কি কি আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করব। জাংশনাল টিস্যু 4 রকমের হয়। একটা হচ্ছে এসএ নোড, আর একটা হচ্ছে এভি নোড, আর একটা হচ্ছে বান্ডেল অফ হিজ, আর একটা হচ্ছে পারকিনজি তন্তু। আমরা মাত্র আর 5 মিনিট সময় দেব। কয় মিনিট? 5 মিনিট। ঠান্ডা মাথায় জাস্ট 5টা মিনিট ক্লাস করব, আমাদের এই টপিক শেষ হয়ে যাবে। কারণ এক কথা প্রথম দিনেই বলে দিছি, বারংবার আর বলতে চাচ্ছি না। ব্লাড সার্কুলেশনের ক্লাসে যে ভালো করে বুঝছো এগুলা শেষ করতে 5-10 মিনিটের ব্যাপার। তাহলে পারকিনজি তন্তু, ব্লাড সার্কুলেশন যারা পারো তার মানে এই টপিক তুমি পারো, ঠিক আছে? নতুন কিছু না, জাস্ট দেখো। তাহলে কি বললাম? জাংশনাল টিস্যু কয় রকমের? 4 রকম। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ আর পারকিনজি তন্তু। এসএ নোড এটার ফুল মিনিং হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এসে কি? সাইনো, এতে কি? অ্যাট্রিয়াল, সাইনো অ্যাট্রিয়াল নোড। এভি নোড এটাকে কি বলা হয়? এতে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আর এগুলার কোনো তো বলেই দিছি, বান্ডেল অফ হিজ আর পারকিনজি তন্তু। তাহলে তোমার কাছে এই শব্দগুলো একটু নতুন নতুন লাগতে পারে। সাইনো অ্যাট্রিয়াল নোড আবার কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড আবার কি? তো চলো এই জিনিসগুলাই তোমাদের একটু ভেঙে ভেঙে পড়াই, তাহলে আর মুখস্থ লাগবে না। আমরা ডিরেক্ট চলে যাই একটা হার্টের গঠনে। ধরি এটা হচ্ছে একটা হার্ট। হার্ট নিয়েই পড়াশোনা, তাই আমাদের সবসময় হার্টের ছবিটা একটু সাথে রাখতে হবে। দেখো তুমি জানো যে আমাদের এটা তো রাইট অ্যাট্রিয়াম নাকি? তো রাইট অ্যাট্রিয়ামের উপর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কে আসছিল? সুপিরিয়র ভেনা কাভা। তুমি বলো তো সুপিরিয়র ভেনা কাভায় কোনো কপার টিকা ছিল? ছিল না। এই যে সুপিরিয়র ভেনা কাভার যে জায়গাটা, এই জায়গায় তো কোনো কপার টিকা নাই। এই সুপিরিয়র ভেনা কাভার এই জায়গাটা একটা ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা বায়োলজিতে আমরা বলি সাইনাস। কি বলি? সাইনাস। এই জায়গায় থাকে হচ্ছে এসএ নোড। তাহলে এসএ নোড কোথায় থাকে? সুপিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। সুপিরিয়র ভেনা কাভার ওখানে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাকে আমরা বায়োলজিতে বলি সাইনাস, তাই নাম দিছি সাইনো। হৃৎপিণ্ডের এটা কোন প্রকোষ্ঠ? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে নাম কি দিছি? অ্যাট্রিয়াল। আর নোড মানে হচ্ছে কিছু জাংশনাল টিস্যু, হ্যাঁ, কিছু টিস্যুর সমাহার। তাইলে যেহেতু এসএ নোডটা কোথায় আছে? সুপিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, এই জন্য এটার নাম দিছি এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনাস থেকে নাম দিছি সাইনো, অ্যাট্রিয়াম থেকে নাম দিছি অ্যাট্রিয়াল, এজন্য নাম হয়ে গেছে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এখন আসি এভি নোড। এটা রাইট অ্যাট্রিয়াম, এটা কোন অ্যাট্রিয়াম? এটা অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। এখন আসো হৃৎপিণ্ডের ভিতরে প্রকোষ্ঠগুলোর নাম জানলে তোমার অনেক লাভ আছে। এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যদি কপার টিকা বা দরজা থাকে, তোমরা জানো এখানে কোন কপার টিকা? ট্রাইকাসপিড। একটা জায়গায় যদি দরজা থাকে, অবশ্যই দেয়াল তো আছে। এই দেয়ালটার নাম কি? এই দেয়ালটার নাম হচ্ছে, এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে এই দেয়ালটা, তাই না? এই পর্দাটার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার পর্দা। এই পর্দাটার নাম কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার পর্দা। কেন? কারণ এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে আছে। অ্যাট্রিয়াম থেকে নাম হইছে অ্যাট্রিও, ভেন্ট্রিকল থেকে নাম হইছে ভেন্ট্রিকুলার। যেহেতু এটা একটা পর্দা, তাই নাম হইছে ভেন্ট্রিকুলার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার পর্দা।
তাহলে বলো এটাও কি? এটাও অ্যাট্রোভেন্ট্রিকুলার পর্দা। এটা হচ্ছে রাইট সাইডের অ্যাট্রোভেন্ট্রিকুলার পর্দা, এটা হচ্ছে লেফট সাইডের অ্যাট্রোভেন্ট্রিকুলার পর্দা। আচ্ছা, আরও একটা পর্দার নাম শিখে ফেলি। দেখো, এটা তো আমাদের লেফট অ্যাট্রিয়াম নাকি? এই যে মাঝখানে যে পর্দাটা, এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে। আর এই যে মাঝখানে পর্দাটা, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে আমরা মেইনলি হার্টের ভিতরে যে পর্দাগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। প্রথমে আমরা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদাকারী যে পর্দা, সেই পর্দার নাম শিখে ফেললাম অ্যাট্রোভেন্ট্রিকুলার পর্দা। এখন দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানেও তো পর্দা আছে, দুইটা নিলয়ের মাঝখানেও বা দুইটা ভেন্ট্রিকলের মাঝখানেও পর্দা আছে। এই যে দুইটা নিলয়ের মাঝখানে যে পর্দা, এটাকে বলা হয় আন্তঃনিলয় পর্দা। তোমাদের একটু খাঁটি বাংলায় আগে বলি, আন্তঃনিলয় পর্দা। কি বলা হয়? আন্তঃনিলয় পর্দা। তাহলে তুমি উপরটাকে কি বলতে পারো? আন্তঃঅলিন্দ পর্দা। আন্তঃঅলিন্দ পর্দা। এটাকে আমরা ইংলিশে কি বলি জানো? ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে পর্দা। ইন্ট্রা মানে কি? আন্ত। তুমি ছোটবেলায় আন্ত আর অন্ত শব্দ শিখছিলা তো? এসি রিমোটটা চালাই দেন একটু, অনেক গরম লাগতেছে। আন্ত আর অন্ত তো শিখছিলাম। অন্ত মানে হচ্ছে নিজের স্কুলের মধ্যে খেলা, আন্ত মানে আমার স্কুলের সাথে আমার আর এক বন্ধু ওই স্কুলে পড়ে তার সাথে খেলা, দুইটা স্কুলের মধ্যে খেলা হলে তখন আন্ত। তাহলে দুইটা অলিন্দর মধ্যে যখন মাঝখানে পদে, তার নাম কি হয়েছে? আন্ত অলিন্দ, যেটাকে বলছে ইন্ট্রা অলিন্দ মানে অ্যাট্রিয়াল, তাই নাম হয়েছে ইন্টারঅ্যাট্রিয়াল পদ্মা মানে সেপ্টাম। তাহলে এটার নাম কি হবে? আন্তঃনিলয় পদ্মা। এটার নাম কি হবে? কমেন্টে দেখি জানাও তো কেউ, যে বলতে পারবা। দেখি, আন্তঃনিলয় পদ্মা এটাকে আমরা কি নামে ডাকবো? ওইটার নাম যদি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম হয় তাহলে এটার নাম কি হবে? দেখি কে বলতে পারো আন্তঃনিলয় পদ্মা এটার নাম কি হবে? আন্তঃলিন্দ পদ্মার নাম যদি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম হয় তাহলে আন্তঃনিলয় পদ্মার নাম কি হবে? অর্পিতা বলছো, নীলিমা তার আগে বলছে, তৃষা বলছে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। খুব সুন্দর বুঝতে পারছে ওরা, কারণ জাস্ট অ্যাট্রিয়ামের জায়গায় কি বসায় দেবো? ভেন্ট্রিকল বসায় দেবো, তাইলে ক্লিয়ার, তাই না? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আন্তঃনিলয় পদ্মার নাম কি হবে? ইন্ট্রা নিলয় মানে ভেন্ট্রিকল, তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাম। এইসব পদ্মার নাম শিখে আমার লাভ কি? বুঝতে পারলে লাভ আছে, নাহলে ঠাডা মুখস্থ করলে কয়েকদিন পর ভুলে যাবা। তাহলে দেখো, এই যে অ্যাট্রোভেন্ট্রিকুলার পদ্মা, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে যে অ্যাট্রোভেন্ট্রিকুলার পদ্মা, এই পদ্মার এখানে এই যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার এই যে এখানে থাকে হচ্ছে এভি নোড। কে থাকে? এভি নোড থাকে। কে থাকে? এভি নোড। আর এসএ নোড কোথায় ছিল? ওই যে উপরে। ঠিক আছে, তাহলে দেখো এভি নোডের নাম কেন এভি নোড? উপরে তো অ্যাট্রিয়াম আর নিচের তো ভেন্ট্রিকল, এই জন্য এরা কোন পদ্মার উপরে আছে? অ্যাট্রোভেন্ট্রিকুলার পদ্মার উপরে আছে। যেহেতু এরা অ্যাট্রোভেন্ট্রিকুলার পদ্মার উপরে আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড। এরা আছে কোন পদ্মার উপরে? অ্যাট্রোভেন্ট্রিকুলার পদ্মার উপরে, এই জন্য এদের নামও কি দিছি? অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড। নর্মাল ব্যাপার, যারা মুখস্থ করবে তাদের তো কয়েকদিন পর মনেই হবে কি না কি। অ্যাট্রোভেন্ট্রিকুলার নোডকে আমরা সহজে কি বলতেছি? এভি নোড। গেল। এখন হচ্ছে বান্ডেল অফ হিস কোথায় থাকে? এই যে দুইটা নিলয়ের মাঝখানে যে পদ্মা একটু আগেই বললা, আন্তঃনিলয় পদ্মা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে থাকে বান্ডেল অফ হিস। তাহলে এই যে এগুলাই হচ্ছে বান্ডেল অফ হিস। তাহলে আমরা মার্ক করে ফেলি, এই হচ্ছে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস। তাহলে বান্ডেল অফ হিস কোথায় থাকে? আন্তঃনিলয় পদ্মার ওখানে থাকে হচ্ছে বান্ডেল অফ হিস। এখন হচ্ছে পারকিনজি তন্তু কোথায় থাকে? এই যে আমাদের যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের প্রাচীর জুড়েই থাকে হচ্ছে পারকিনজি ফাইবার। তাহলে এগুলো হচ্ছে সব পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। তাহলে কোথায় থাকে, কোন জাংশনাল টিস্যু আমরা আগে শিখে ফেললাম, তাই না? তাহলে পারকিনজি তন্তু কোথায় থাকে? ভেন্ট্রিকলের প্রাচীর। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আগে এই সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুগুলার অবস্থান, কে কোথায় থাকে শিখে ফেললাম। এসএ নোড কোথায় থাকে? সুপিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। এবি নোড কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে যে পদ্মা, ওরকম জায়গায়। বান্ডেল অফ হিস কোথায় থাকে? আন্তঃনিলয় পদ্মা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর পারকিনজি তন্তু কোথায় থাকে? ভেন্ট্রিকলের প্রাচীরে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে এই যে আমরা যে চারটা জাংশনাল টিস্যুর নাম শিখলাম, কে কোথায় থেকে শিখলাম, এখন আসি মেইন কথায়। এরা কারা?
এরা কারা, এরা কি করে, এইটা বুঝতে হবে। একটা জিনিস খুব সুন্দর করে মনে রাখতে হবে, ইলেকট্রিক সিগন্যাল মানেই হচ্ছে সিস্টল। কি বললাম? সিগন্যাল মানে হচ্ছে সিস্টল। তাহলে ইলেকট্রিক সিগন্যাল মানে হচ্ছে সিস্টল। তার মানে আমাদের হার্ট যে সিস্টল মারে, এই মারার জন্য আমার হার্টের ভিতরে ইলেকট্রিক সিগন্যালের দরকার পড়ে। আর এই ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে হচ্ছে এসএ নোড, সে হচ্ছে বস। তাহলে এই যে এসএ নোড, সে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে এবং সে বাকিদের ইলেকট্রিক সিগন্যাল পাস করে। ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে সে একটা প্রসেসের মাধ্যমে, প্রসেসটার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে সে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। যেহেতু ইলেকট্রিক সিগন্যাল এসএ নোড তৈরি করে, এই জন্য এসএ নোডকে আমরা ভালো নামে ডাকি পেসমেকার অফ দ্য হার্ট। পেসমেকার বলি, কি বলি? পেসমেকার, হার্টের পেসমেকার। আমাদের পেজের নাম কি? পেসমেকার বায়োলজি। তাহলে বুঝতে পারছো যে কেন এটার নাম পেসমেকার বায়োলজি দেওয়া হয়েছে। পেসমেকার নামটা বোঝার জন্য তোমার এই পর্যন্ত পড়াশোনা থাকতে হবে, না হলে তুমি পেসমেকার নামের অর্থও বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে কথা হচ্ছে এসএ নোড বা সাইনোয়েট্রিয়াল নোড, সে হার্টের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, এই জন্য তাকে বলা হয় পেসমেকার অফ দ্য হার্ট। ঠিক আছে? ওকে। সেই ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে কারে দেয়? এবি নোডে দেয়। এবি নোড পরে সিগন্যালটা কারে দেয়? বান্ডেল অফ হিসরে দেয়। বান্ডেল অফ হিস পরে সিগন্যালটা কারে দেয়? পারকিনজি তন্তুরে দেয়। এই যে সিগন্যাল তৈরি করে পাস পাস করে দিল, এই হচ্ছে আমাদের মায়োজনিক নিয়ন্ত্রণ। এই হচ্ছে আমাদের মায়োজনিক নিয়ন্ত্রণের গতিপথ। তাহলে মায়োজনিক নিয়ন্ত্রণের গতিপথ কি? এসএ নোড। এসএ নোড থেকে সিগন্যালটা কোথায় আসবে? এবি নোড। এবি নোড থেকে কোথায় আসবে? বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস থেকে সিগন্যালটা কোথায় আসবে? পারকিনজি তন্তু। তাহলে এই হচ্ছে আমাদের গতিপথ, মায়োজনিক নিয়ন্ত্রণের গতিপথ। এখন চলো তোমাদের কিছু জিনিস মানে ফিল দিই, বুঝার, তুমি যে আগে বুঝে আসছো সেই ব্যাপারগুলোর সাথে একটু ফিল দিই। চলো নতুন পেজে যাই, একটা হার্ট আঁকাই ফেলি। তুমি জানো যে এখানে থাকতেছে এসএ নোড, এরকম জায়গা থাকতেছে এভি নোড, এরকম জায়গা থাকতেছে বান্ডেল অফ হিস, আর ভেন্ট্রিকুলার প্রাচীর জুড়ে আছে পারকিনজি তন্তু। কথা হচ্ছে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইলেকট্রিক সিগন্যাল যেখানে যাবে হার্টের সেখানে সিস্টল মারবে। ইলেকট্রিক সিগন্যাল যেখানে যাবে হার্টের সেখানে কি মারবে? সিস্টল মারবে। তাহলে এইবার তোমার মাথায় খেলাইতে হবে কার্ডিয়াক সাইকেলের ধাপগুলা পরপর। ওকে, চলো প্রথম ব্যাপার, তাহলে একটু সবাই একটু লিখে ফেলো। লিখো যে ইলেকট্রিক সিগন্যাল, সিগন্যাল মানে হচ্ছে সিস্টল। সিগন্যাল মানেই কি? সিস্টল। সিগন্যাল মানে হচ্ছে সিস্টল। এইবার তুমি ব্যাপারটা পুরো ফিল করা শুরু করবা, পুরো ব্যাপারটা বোঝা শুরু করবা যে কেন সিস্টল হইতেছিল। ঠিক আছে? অ্যাট্রিয়াম যে সিস্টল মারলো, কেন মারলো, এই ব্যাপারগুলো চলো এখন বোঝা শুরু করবা তুমি। ওকে, চলো প্রথম ব্যাপার হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের প্রথম ধাপের নাম কি ছিল? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তুমি বলো ডায়াস্টল করার জন্য কি সিগন্যাল দরকার আছে? না, আমি তো বলেই দিছি সিগন্যাল শুধু কখন লাগবে? সিস্টলের সময় লাগবে। তাহলে কার্ডিয়াক সাইকেলের প্রথম ধাপের নাম কি ছিল? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এই ধাপে আমাদের ইলেকট্রিক সিগন্যাল তৈরি হচ্ছে না, কিন্তু পরবর্তী ধাপের নাম কি ছিল? অ্যাট্রিয়ামের সিস্টল। ওই ধাপে গিয়ে আমাদের এসএ নোডটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে এবং সেই ইলেকট্রিক সিগন্যালটা এভি নোডে দেয়। কারে দেয়? এভি নোডে দেয়। এখন দেখো, আমি বলছিলাম সিগন্যাল যেখানে অবস্থান করবে সেই চেম্বার কি মারবে? সিস্টল মারবে। তাইলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে এসএ নোড যখন ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে এভি নোডের কাছে পাঠায়, তাহলে সিগন্যাল এখন কোথায় অবস্থান করতেছে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়াম এখন কি মারবে? সিস্টল মারবে। তোমরা প্রথমেই শিখে আসছিলা অলিন্দ অলিন্দ ভাই ভাই, নিলয় নিলয় ভাই ভাই। মানে কি? রাইট অ্যাট্রিয়াম সে ইলেকট্রিক সিগন্যাল পাইছে, সে কি তার
অপর ভাই লেফট অ্যাট্রিয়াম তারে কি বঞ্চিত করবে? করবে না। এই যে রাইট অ্যাট্রিয়াম সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে এই সিগন্যালগুলো কোথায় পাস করে দেয়? লেফট অ্যাট্রিয়ামে পাস করে দেয়। বলছি সিগন্যাল যেখানে অবস্থান করবে ওই চেম্বারও কি মারবে? সিস্টোল মারবে। এই কারণে অ্যাট্রিয়ামে সিস্টোলের সময় দুইটা অ্যাট্রিয়ামে একই সাথে সিস্টোল মারছিল এবং রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচে আসছিল, লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিচে আসছিল। ওকে, এইবার দেখো সিগন্যাল এখন চলে আসলো কোথায়? এভি নোডে। কোথায় চলে আসলো? এভি নোডে। এভি নোড থেকে সিগন্যালটা কোথায় যাবে? বান্ডেল অফ হিজে যাবে। বান্ডেল অফ হিজ থেকে সিগন্যালটা কোথায় যাবে? পারকিনজি তন্তুতে যাবে। তাইলে তুমি বলো সিগন্যালটা এখন পারকিনজি তন্তুতে চলে আসছে, তাহলে সিগন্যালটা এখন হার্টের কোন চেম্বারগুলোতে অবস্থান করতেছে? ভেন্ট্রিকলে। সিগন্যাল যেখানে থাকবে হার্টের ওই চেম্বার কি করবে? সিস্টোল মারবে। তাহলে এইবার বলো, যারা বলদের মতো বলে যে অ্যাট্রিয়ামের সিস্টোলের পরের ধাপ অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলের ডায়াস্টোল মুখস্থ করে, তুমি এবার নিজেই বলো সিগন্যাল কি বসে থাকবে নাকি? সিগন্যাল তো চলেই আসছে, তাহলে সিগন্যাল চলে আসলে অ্যাট্রিয়ামের সিস্টোলের পরের ধাপ কি হবে? ভেন্ট্রিকলের সিস্টোল। তাহলে দেখছো গল্প কিন্তু সব মিলা শুরু করছে। কার্ডিয়াক সাইকেলও তুমি পড়ে আসছিলা, অ্যাট্রিয়ামের সিস্টোলের পরে 3 নম্বর ধাপে কি ছিল? ভেন্ট্রিকলের সিস্টোল। কেন ভেন্ট্রিকলের সিস্টোল হয় বুঝতে পারতেছো? কারণ ইলেকট্রিক সিগন্যাল তো একবার ধূপ করে তৈরি হবে, এই সিগন্যাল একদম শেষে এসে শেষ হবে। ধূপ করে তৈরি হবে, আসবে এই পর্যন্ত এসে শেষ। ধূপ করে তৈরি হবে, পুরো পথ পাড়ি দিয়ে পারকিনজি তন্তুতে আসবে, শেষ। তাহলে যেহেতু ভেন্ট্রিকলের প্যাচিরে সিগন্যাল চলে আসে, তাহলে ভেন্ট্রিকল এখন কি করবে? সিস্টোল মারবে। কিন্তু কার্ডিয়াক সাইকেল যখন চলতেছিল তোমার আমি বলতেছিলাম যে হার্ট যেন কাজ করতে চায় না, খালি রিল্যাক্স করতে চায়। কাজটা করবে কেমনে? হার্টের ভিতরে তো ইলেকট্রিক সিগন্যাল খুবই স্বল্প সময়ের জন্য তৈরি হয়। যখনই শুধু ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয় তখনই শুধু হার্ট সিস্টোল মারতে পারে। এই কারণে হার্টের ভিতরে সিস্টোলের মান সবসময় কম, আর বাকি সবসময় রিল্যাক্স অবস্থা, মানে ডায়াস্টোল। কারণ ডায়াস্টোলে তো সিগন্যালের দরকার নেই। সিগন্যাল ব্যাপারটা তো খুবই একটা প্রিসিয়াস ব্যাপার, তাই না? হার্টের ভিতরে ইলেকট্রিক সিগন্যাল কি মানে কি ফ্রি ফ্রি নাকি? ব্যাপারটা তো অনেক বেশি, মানে এত তো তৈরি করা যাচ্ছে না। তাহলে সিগন্যালটা ধূপ করে অল্প সময়ের জন্য তৈরি হয়, ওইটুক সময়ের মধ্যে সব জায়গায় সিস্টোল একবারে মেরে নেয়। অ্যাট্রিয়ামও তার সিস্টোলটা মেরে নেয়, ভেন্ট্রিকলও তার সিস্টোলটা মেরে নেয়। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোলের পরের ধাপ কেন ভেন্ট্রিকলের সিস্টোল, আশা করি বুঝতে পারছো। এবং কেন সিস্টোলের মান সবসময় কম আর ডায়াস্টোলের মান সবসময় বেশি, এটাও বুঝতে পারছো। কারণ সিস্টোল হইতে গেলে সিগন্যাল লাগে, আর সিগন্যাল খুবই অল্প সময়ের জন্য তৈরি হয়। অল্প সময়ের জন্য ধূপ করে তৈরি হয়, শেষ। ধূপ করে তৈরি হয়, শেষ। এই কারণে সিস্টোলের মান সবসময় কম, ডায়াস্টোলের মান সবসময় বেশি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা সুন্দর করে জানাও। এই ছিল আমাদের আজকের পুরো টপিক। আমরা কার্ডিয়াক সাইকেল পড়ে ফেললাম, আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণের মতো টপিকও পড়ে ফেলছি। অ্যান্ড বলতে গেলে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো, এগুলো সুন্দর করে পড়া শেষ। আমি চেষ্টা করছি তোমাদের পুরো ব্যাপারটা একদম বেসিকটা ধরিয়ে দেওয়ার, কারণ তোমরা বিভিন্ন জায়গায় পড়ে বেড়াও, বিভিন্ন জায়গায় পড়ো, অনেক কিছুই পড়ো, যার কারণে প্রথম দিককার যে রক্ত ব্যাপার স্যাপার ওইসব মুখস্থবিদ্যা তোমরা পড়ে ফেলতে পারবা, এগুলো কোনো সমস্যা নেই। যারা বুঝে না তারাও পড়ে, কারণ রক্ত কতটুকু কী আছে এই সেই ব্যাপার স্যাপার এগুলো মুখস্থবিদ্যা, এই দাগানো লাইন বা এইগুলা তথ্য সবাই মুখস্থ করতে পারে। এই যে ব্যাপারগুলো বেসিকের যে ব্যাপারগুলো, এগুলো আমাদের সুন্দর করে শেখাটা দরকার ছিল। এই কারণে আমি তোমাদের রক্ত সংবহনের গতিপথ প্রথম দিন শিখিয়েছি, পরের দিন সেটার উপর বেসিস করে মানবদের রক্ত সংবহন সেটা শিখাইছি, হার্টের কপার টিকাগুলো চিনাইছি, কারণ আজকে আমাদের কার্ডিয়াক সাইকেল পড়া লাগবে। আজকে কার্ডিয়াক সাইকেল পড়লাম, মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়লাম, এটার মাধ্যমে আমাদের হার্টের রিলেটেড যে সবচেয়ে মেকানিজমগুলো, যে সুন্দর সুন্দর মেকানিজম, সেগুলো শেষ হয়েছে আর কি। তোমরা সবাই কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, এবং কেমন লাগছে সব ব্যাপারগুলো আর কি। ওকে, দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি সবাই সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো তোমাদের এখন যে জিনিসটা পড়াবো এটা সবার জন্য না, এটা সবার জন্য না, এই শুধু এটা তাদের জন্য যারা অ্যাডমিশনে ভালো করতে চাও বা একটু অ্যাডভান্স লেভেলে জানতে চাও তাদের জন্য, ঠিক আছে? বাট যদি সবার জন্যই তো পড়াচ্ছি না তো তা না। যদি তুমি বুঝতে পারো তো ওয়েলকাম, খুব ভালো, কারণ মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে তোমার মানে 2-3 দিনের মধ্যে এই টপিকটা লাগবে, বা টপিক না, এটা জাস্ট একটা তথ্য আর কি। আর যদি নাও বুঝো তাও কোনো সমস্যা নেই।
জাস্ট একটু অ্যাডভান্স লেভেলে একটা জিনিস দেখাবো, যে এই জিনিসটা তোমার আরও ভালো লাগা ডোপামিন সিক্রেশন করবে আর কি, ঠিক আছে, ভালো লাগতে করবে। চলো তার আগে একটু বইতে যাই। মায়োজেনিক নিয়ন্ত্রণ যদি পড়ে ফেলছি, একটু বই থেকে ঘুরে আসি, তারপরে এই যে দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ ডেফিনেশন খুব সুন্দর করে লেখা আছে, যা বলছি তাই, বাইরের কোনো উদ্দীপনা ছাড়া স্বয়ংক্রিয়ভাবে হার্টের ভিতরে যে ব্যাপার স্যাপার। এই যে দেখো 4 ধরনের জাংশনাল টিস্যু আছে, এই যে সেই এসএ নোড সম্পর্কে লেখা আছে। ওকে, ঠিক আছে, চলো আমরা এখন সামনের দিকে আগাই। এবং দেখো আমি যেটা বললাম যে এসএ নোড অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, এই যে দেখো ইলেকট্রিক সিগন্যালের কথাও লেখা আছে, এবং এসএ নোডকে আমরা কি বলি, পেসমেকার, তাও লেখা আছে, দেখছো। আসলে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, তো এগুলো সব সম্পর্কেই আমাদের টুকটাক টুকটাক কথা লেখা আছে, কোথায় কি থাকে। এখানে একটা সুন্দর তুমি কথা পাবা, এই কথাটার জন্যই তোমাদের ব্যাপার। এই শব্দটার মানে কে বুঝো, এভি নোডাল ডিলে, এই শব্দটা তোমার এখন বোঝাবো আমি, কারণ এটা অনেকেই তোমরা ক্লিয়ার করতে পারো না বিভিন্ন জায়গার থেকে। সো এভি নোডাল ডিলে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব তোমাদের, ঠিক আছে। এভি নোডাল ডিলেটা কি, এটা একটু বোঝানোর চেষ্টা করব এখন। তো চলো এভি নোডাল ডিলেটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো কথা হচ্ছে যে যখন এসএ নোড থেকে সিগন্যালটা এভি নোডে আসে, এসএ নোড থেকে যখন সিগন্যালটা এভি নোডে আসে, এভি নোডে আসার পরে সিগন্যালটা 0.09 সেকেন্ড এভি নোডে ইচ্ছা করে ডিলে করে। আমাদের গতিপথটা কি ছিল, এসএ নোড থেকে সিগন্যালটা এভি নোডে আসবে, সেখান থেকে বান্ডেল অফ ইজে যাবে, সেখান থেকে পার্কিনসি তন্তুতে আসবে। বাট এসএ নোড থেকে এভি নোডে যখন সিগন্যালটা আসে, এভি নোডে আসার পর সিগন্যালটা 0.09 সেকেন্ড ইচ্ছা করে ডিলে করে, ইচ্ছা করে লেট করে। কেউ কি বলতে পারবা কেন দেরি করে, এভি নোডে কেন দেরি করে? কারোর কি কনসেপ্ট বা বেসিক থেকে তুমি এইটুক বলতে পারবা যে কেন এভি নোডে সিগন্যালটা ডিলে করলো? কমেন্টে যে বলতে পারবা, আমার অফলাইনে স্টুডেন্ট বাদে, আমার অফলাইন স্টুডেন্ট বাদে যে বলতে পারবা তারে আমি একটা গিফট দিব। আমার অফলাইনে স্টুডেন্ট বাদে যে বলতে পারবা তারা একটা গিফট দিব, বলো। দেখি কেউ পারো কিনা, কেউ না পারলেও বলো যে পারবা না, কেউ না পারলেও বলো যে পারবা না, আর যদি পারো জানাও, তার জন্য একটা গিফট আছে। কেন লেট করে, কেন কেন হয়, হয় এভি নোডে এসে সিগন্যালটা লেট করে, সিগন্যালটা তো বান্ডেল অফ ইজ দিয়ে পার্কিনসি ফাইবারে চলে যাওয়ার কথা। দেখি পারবে না কে কে, তাদেরই দেখি পারবে না কে কে। পারবো না এই ব্যাপারটাও তো ভালো, পারবো না মানে আমরা পারবো, তাই না? কথা হচ্ছে এখন পারবো না মানে এখন শিখাইলে তুমি বুঝবা। কোশ্চেনটা হচ্ছে সিগন্যালটা এভি নোড থেকে এসএ নোড থেকে তো এভি নোডে আসে, আসার পর তো সিগন্যালটা এভি নোড থেকে কোথায় যাওয়ার কথা, বান্ডেল অফ হিজে। বাট সিগন্যালটা এভি নোডে আসার পরে এই 0.09 সেকেন্ড ডিলে করে, লেট করে, এই জায়গায় এসে এস্টে করে। কেন এই 0.09 সেকেন্ড এভি নোডে এসে তারা লেট করে? এই সিগন্যালটা তো ইলেকট্রিক সিগন্যাল, সে তো চলে আসার কথা বান্ডেল অফ হিজ হয়ে পার্কিনসি তন্তুতে, কেন ডিলে করে? কে পারবা দেখি। আর অফলাইনের যে স্টুডেন্ট তোমরা যারা পড়ে ফেলছো, তোমরা বললে বলতে পারো, কিন্তু তোমরা গিফট পাবা না, ঠিক আছে? তোমরা গিফট পাবা না, কারণ তোমরা এগুলো পড়ে ফেলছো। নাফিজ মোল্লা ও বাংলা ভাষায় কঠিন করে বলছে, আমি চাচ্ছিলাম সহজ ভাষায় কারোর কাছ থেকে, যাতে বাকিরাও বুঝতে পারে। নাফিজ হয়তো নিজে বুঝছে কি বুঝে নাই, বুঝলেও তো হয়তো বেশিরভাগই সবাই বলছে যে এটা পারবে না।
না, বেশিরভাগই সবাই উল্টাপাল্টা অ্যান্সার দিতেছো, যারা এক দুজন দিতেছো উল্টাপাল্টা অ্যান্সার, আর বেশিরভাগই সবাই লিখছো পারবা না। আচ্ছা, নাফিজ একমাত্র অ্যান্সার দিছে যেটা মানে পরোক্ষভাবে আর কি, প্রত্যক্ষ অ্যান্সার হয় নাই। হ্যাঁ, না ওরকম কিছু না। তাহলে তোমরা যে ব্যাপারটা বুঝতেছো বা তোমরা যে লিখতেছো এগুলো ওরকম কিছু না। দেখো, কথা হচ্ছে তুমি একটা নর্মাল ব্যাপার ভাবো, কথা হচ্ছে যে এটার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? এবি নোডাল ডিলের অনেকগুলো কারণ আছে। আমি তোমার একদম সহজ ভাষায় এই লেভেলের জন্য বলে রাখি, একটু বোঝার চেষ্টা করো। নর্মাল একটা ব্যাপার, একটা পাইপের মধ্যে দিয়ে পানি যাইতেছে, আর একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যাইতেছে। ইলেকট্রিক সিগন্যাল আগে কি শেষ পর্যন্ত জায়গায় পৌঁছাবে আগে, নাকি পানি আগে যাবে? অবশ্যই ইলেকট্রিক সিগন্যাল আগে যাবে। এখন তুমি ভাবো, এসি নোড থেকে যখন সিগন্যালটা এবি নোডে আসছে, তখন এই জায়গায় সিগন্যালটা ছিল, তাই অ্যাট্রিয়ামটা সিস্টল করছে, আর অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তখন ভেন্ট্রিকলে আসা শুরু করছে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত তখন লেফট ভেন্ট্রিকলে আসা শুরু করছে। এখন তুমি ভাবো, অ্যাট্রিয়ামের এখান থেকে সিগন্যাল আগে ভেন্ট্রিকলে আসবে, নাকি অ্যাট্রিয়ামের এখান থেকে রক্ত আগে নিচে আসবে? অবশ্যই সিগন্যাল আগে চলে আসবে। এখন তুমি ভাবো, সিগন্যাল যদি আগে পারকিনজি তন্তুতে চলে আসে, সিগন্যাল মানে কি শিখাইছি? সিগন্যাল মানে হচ্ছে সিস্টল। রক্ত এখন আইসে পারে নাই, কিন্তু ভেন্ট্রিকল তখন কি মারা শুরু করে দেবে? সিস্টল মারা শুরু করে দেবে। তো ভেন্ট্রিকলে সিস্টল আমরা মারাই কেন? সেই সিস্টল মারাই কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে আমার পাঠাইতে হবে পালমোনারি ধমনীতে, আর অক্সিজেন যুক্ত রক্তরে পাঠাইতে হবে অ্যাওর্টায়। তো রক্তই তো এখন আসে নাই। আমি যদি সিগন্যালটা এখানে না আটকাই, রক্তই তো এখন আইসে পারে নাই, তার আগে তো সিগন্যাল এসে হাজির। সিগন্যাল যদি আগের থেকে হাজির হয়ে থাকে, তো আমি পাম্প করে পাঠাবো কারে? সিগন্যাল যদি আগের থেকে হাজির হয়, তো সিগন্যাল আসার সাথে সাথে ভেন্ট্রিকল কি মেরে দেবে? সিস্টল মেরে দেবে। এদিক তো রক্ত এখনো সব আইসেই পারে নাই, কারণ সিগন্যালের গতি বেশি। এই কারণে সিগন্যালটা এখানে জোর করে 0.09 সেকেন্ড রেখে দেওয়া হয়, যাতে এই সময়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে পৌঁছাইতে পারে, লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্তগুলা লেফট ভেন্ট্রিকলে পৌঁছাইতে পারে। তারপরে সিগন্যালটা সাইডে দেওয়া হয়, যেহেতু ভেন্ট্রিকল এখন রক্তপূর্ণ ভেন্ট্রিকল, এইবার সিগন্যাল চলে আসলো, সিস্টল মারলো, এদিক দিয়ে চলে গেল পালমোনারি ধমনী, ওই দিক দিয়ে চলে গেল অ্যাওর্ট। তাহলে এই যে এবি নোডে এসে 0.09 সেকেন্ড সিগন্যালটা যে ডিলে করলো, এটাকেই বলা হয় এবি নোডাল ডিলে। বলো কিরকম ফিল পাইছো, কিরকম? হ্যাঁ, ওকে। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। আমরা আজকে এখানেই শেষ করব। প্রত্যেকটা টপিক চেষ্টা করছি তোমাদের খুব সহজ করে বোঝানোর এবং মডেল দিয়ে সুন্দর করে গুছিয়ে পড়ানোর। তোমাদের যদি দরকার পড়ে আর রক্ত সংবহনের উপরে আর যে টপিকগুলো আছে, ওই সবগুলোর উপরে আর একদিন একটা ক্লাস নিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। আমাদের টপিকগুলো আর যেগুলো আছে সেগুলো বেশিরভাগই সবই হচ্ছে ইনফরমেটিভ, ঠিক আছে? তার মধ্যে আমরা এক ক্লাসে সবগুলো একটু গুছিয়ে, যেখানে তোমার বেসিক লাগে সেই ব্যাপারগুলোর উপরে আমি একটা করে হলেও কথা বলবো, যাতে তুমি একা একা পড়ে বাকি টপিকগুলো শেষ করতে পারো। সো আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। বাকি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে সামনের ক্লাসে। এবং তোমরা যারা এখনও ক্লাসে আসো, তোমরা জানো যে আমরা কিন্তু জুওলজির কোর্স শুরু করছি। আমাদের জুওলজির প্রতিটা চ্যাপ্টারই এরকম সুন্দর করে স্লাইডের মাধ্যমে, মডেল এবং ডেমির মাধ্যমে সুন্দর করে পড়ানো হবে। এবং প্রত্যেকটা টপিকের কিন্তু আমি এরকম সুন্দর করে স্লাইড রেডি করে ফেলছি, প্রত্যেকটা চ্যাপ্টারে আর কি। সো যার কারণে তোমরা যারা এখনও আমাদের এই কোর্সগুলোতে এনরোল করো নাই বা করতে চাও, আমাকে নক দিয়ে দিতে পারো। আমি ইতিমধ্যে তোমাদের অনেক ফ্রেন্ডরা তারা এনরোল করছে। তো আমরা খুব দ্রুতই আমাদের কোর্সের ক্লাস শুরু করব। যেহেতু এটা একটা ফ্রি ক্লাস ছিল, ফ্রি ক্লাসটা তোমাদের সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং এরপরে আমরা পেইড ক্লাসগুলো করবো আর কি। এই ফ্রি ক্লাসের মধ্যে অনেক পেইড কোর্সে অনেক স্টুডেন্টও আছে, তো পুরো ব্যাপারগুলো তো ফ্রি করলে তাদের সাথেও আবার একটা করা হয়ে যায়, তারাও তো পেইডে ভর্তি হয়েছে। তো কথা হচ্ছে যে তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমার সাথে যোগাযোগ করো, আমাকে নক দিও, আমি তোমাকে প্রসিডিউরটা বলে দিব এবং মেইন গ্রুপও তোমাদের জানাবো। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা নক করেও আমাকে, আমি তোমাকে সব ডিটেলসটা জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের যে সাইকেলগুলো শুরু হচ্ছে, সাইকেলগুলো মেইনলি তিনটা চ্যাপ্টারের আর কি, এবং খুব সামান্য ফি রাখা হচ্ছে যাতে তুমি অ্যাফোর্ড করতে পারো। একটা অফলাইনের ফি থেকে অনেক কম রাখা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।